হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি হায়ার ম্যাথের অধ্যায় 10 দ্বিপদী বিস্তৃতির ওয়ান শট এমসিকিউ ক্লাস। আজকে আমরা বোর্ডে আসা সকল টাইপের এমসিকিউ সলভ করব ইনশাল্লাহ। এই ক্লাসটা যদি কেউ শুরু থেকে করে থাকো তাহলে কমপক্ষে 2টা এমসিকিউ তোমরা বোর্ড পরীক্ষায় কমন পাবা ইনশাল্লাহ, আশা করা যায়। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটার দিকে সবাই একটু তাকাই আমরা। 2x² মাইনাস 1/2x³ টু দি পাওয়ার 10 একটা দ্বিপদী আমার দেওয়া আছে, দ্বিপদীর উপরে পাওয়ার হিসাবে আছে 10। বলছে বিস্তৃতিতে এক্স বর্জিত পথ কততম। আচ্ছা দেখো, এই টাইপের কোশ্চেন একটু দ্বিপদীর বেশিরভাগ এমসিকিউ একটু কঠিন টাইপের হয়, এগুলো সলভ করতে একটু বেশি সময় লাগে। কিন্তু আমরা কিন্তু আসলে এত বেশি সময় পরীক্ষার হলে পাবো না, তাই না? যখনই তোমার এই এক্স বর্জিত পথ কোনটা বা কততম এরকম যখন প্রশ্ন আসবে, তখন তুমি আগে লক্ষ্য করবা যে ভাই আমার পাওয়ারটা কি, এখানে পাওয়ার কত, পাওয়ার 10 না? পাওয়ার যদি 10 হয়, 10 একটা জোড় সংখ্যা, তাই না? এক্স বর্জিত পদ তুমি কিভাবে পাবা? তুমি প্রথম পদটা আগে লেখো। প্রথম পদ কত? 2x²। আর দ্বিতীয় পদ কত দেখো, দ্বিতীয় পদ হইলো এই -1/2x³ এই পুরোটা আগে লিখতে হবে কিন্তু তোমার, -1/2x³। ঠিক আছে, এইটা হলো গিয়ে আমার প্রথম পদ, এইটা হলো আমার দ্বিতীয় পদ। এখন আমরা একেবারে বেসিক ক্লাসে শিখেছিলাম যে যদি আমার উপরে পাওয়ার 10 হয়, এটাকে যদি তুমি বিস্তৃতি করো তাহলে তুমি মোট 11টা পদ পাবা, তাই না? আর পদের প্রত্যেকটা পদের মোট মাত্রা কিন্তু 10-এর সমান হবে। ধরো প্রথম যে পদ, একেবারে প্রথম পদটা কেমন? প্রথম পদে কিন্তু 2x² উপরে পাওয়ার থাকবে 10, আর এইটার উপরে পাওয়ার থাকবে 0। দ্বিতীয় পদে 2x² উপরে পাওয়ার 10 থেকে 1 কমবে, আর এইটাই 0 থেকে 1 বাড়বে। এভাবে আস্তে আস্তে কিন্তু প্রথম যে পদটা, প্রথম পদের পাওয়ার 10 থেকে, যেহেতু এখানে উপরে 10, তাহলে 10 থেকে শুরু হইয়া 1 কমতে কমতে শূন্যর দিকে যাবে। আর দ্বিতীয় যে পদটা আছে, দ্বিতীয় পদের মাত্রা 0 থেকে শুরু করে বাড়তে বাড়তে n পর্যন্ত যাবে, মানে এইখানে 10 পর্যন্ত যাবে। ঠিক আছে, যদি এখানে 20 থাকতো তাহলে 20 পর্যন্ত যাইতো। এগুলো কিন্তু বেসিক আলাপ আলোচনা। আবার প্রত্যেকটা পদের মোট যে মাত্রা সেটা কিন্তু এই 10-এর সমানই হবে। তার মানে আমার 2x² উপরে পাওয়ার যদি 2 হয়, তাহলে এইটার উপরে পাওয়ার কত হবে? অবশ্যই 8। নাকি কখনো 9 কি হবে বলো? এটার উপরে পাওয়ার কিন্তু কখনোই 9 হবে না, কারণ আমার এমন পাওয়ারই বসাইতে হবে যেন সব মিলাইয়া এন এর সমান হয়। যেমন এদিকে যেহেতু এন এর ভ্যালু 10, তার মানে আমার মোট 10 লাগবে। এখানে যদি তুমি 2 দাও তাহলে অবশ্যই তোমার এদিকে 8 লাগবে। এতটুকু কি আমাদের কমন সেন্স? আর পাশাপাশি এখানে কিন্তু সহগ থাকে। যেমন তোমার জাস্ট এদিকে তাকাবা, দ্বিতীয় যে পদটা আছে, দ্বিতীয় পদের উপরে কত? 8 না? তাহলে তুমি চক্ষু বন্ধ কইরা আগে দেখো সি লেখো, আর আমার সর্বোচ্চ ঘাত কত? 10, তাই না? তাহলে লেখো 10, 10 সি। আর দ্বিতীয় পদের মাত্রা কত? 8, তাহলে এখানে 8 দাও, 10c8। তুমি চাইলে প্রথম পদের মাত্রা মানে 2 ও লিখতে পারতা। আমরা কিন্তু জানি যে 10c8 আর 10c2 এই দুইটার ভ্যালুই কিন্তু সেম, তাই না? এগুলা বেসিক ক্লাসে অনেক বিস্তারিতভাবে আলোচনা করছি। এখন তারা বলছে যে এক্স বর্জিত পদ, দেখো তো ভাই, এক্স বর্জিত পদ কিভাবে হবে? এখানে যদি তুমি x² উপরে স্কোয়ার দাও, তাহলে আমার মোট হবে এদিকে x⁴। আর এখানে তুমি যে 2⁸ দিছো, তাহলে আমার নিচে থাকবে 1/x²। সেটা কিন্তু কখনো এক্স বর্জিত হয় না। এভাবে কইরা কইরা তোমার একটু ট্রাই করতে হবে। মনে করো তুমি 2 এর জায়গায় যদি 6 বসাও, ঠিক আছে, 2 এর জায়গায় এখানে মনে করো বসাইলা 6, তাহলে এখানে কত বসাবা? এখানে সরি, আমি তো 4 বসাইছি। মনে করো এখানে তুমি 6 বসাইলা, তাহলে এখানে তোমার বসাইতে হবে অবশ্যই 4। অন্য কিছু তো তুমি বসাইতে পারবা না, তাই না? আচ্ছা, যদি তুমি 6 আর 4 বসাও তাহলে x⁴ আর ওদিকে এই মিললে গেছে তো মেবি, ওদিকে 1/x⁴, এই যে মিললে গেল, দেখলা? এখানে x² উপরে x⁴, তার মানে x⁴। আবার এখানে x³ উপরে x⁴, তার মানে 3 4 12, x⁴, তার মানে এইটাই হবে আমার। এখন এটা যদি হয় ভাইয়া, আমার সহগ কি হবে? সহগের তো পরিবর্তন আসবে। 10c8 এর জায়গায় হয় তুমি 10c6ও লিখতে পারো, আবার 10c4ও লিখতে পারো, ভ্যালু কিন্তু সেম। আচ্ছা, এখন আমরা এটার মান বের করি। তোমরা সবাই ক্যালকুলেটর হাতে নাও, এই 10c6 এর ভ্যালু বের করো। ঠিক আছে? আচ্ছা, আসলে আমি একটু পরে বলতেছি। 10c6 এর ভ্যালু বের করো, কত হয়েছে? 210, তাই না? 210। আর এইখানে দেখো x⁴, আর এটা তো মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, যেহেতু এখানে একটা জোড় সংখ্যা আছে। ঠিক আছে? আচ্ছা, এগুলো সব কাটাকাটি যাবে, থাকবে এখানে 2
টু দি পাওয়ার 6 ইন্টু, আর এখানে থাকবে কি, এখানে থাকবে মাইনাস, তো আর লিখলাম না কারণ মাইনাস প্লাস হয়ে যাবে দিন শেষে, তারপরও তোমাদের সুখের জন্য লিখতে পারি মাইনাস হাফ টু দি পাওয়ার 4। মানে দিন শেষে আসলে এর নিচে 2 টু দি পাওয়ার 4 আর উপরে 2 টু দি পাওয়ার 6, তার মানে 2 স্কোয়ার থাকবে। 2 স্কোয়ার মানে কি, 2 দুগুণে 4। এই 4-এর সাথে 210 যদি কেউ গুণ করে তাহলে হবে কত, 840, তাই তো? 840 হবে কিন্তু। আচ্ছা সবাই একটু মিউট করো, শব্দ আসতেছে। এই যে 840 হইলো, এটা হইলো আমাদের কত, একদম মধ্যপদ, মাঝখানের পদ। যদিও আমাদের এই কোশ্চেনে কিন্তু এক্স বর্জিত পদটা এখানে এক্স বর্জিত পদ নির্ণয় করতে বলে না, আমার শুধুমাত্র বলছে কি এক্স বর্জিত পদ কততম। আমি একটা অঙ্ক করাইতেছি না, আমি এক নিয়মের যত টাইপের সম্ভব সব কয়টা একসাথে তোমারে দেখাইতেছি, ঠিক আছে? আচ্ছা, এই এক্স বর্জিত পদ কততম যদি শুধুমাত্র কততম চাই, তাহলে আমাদের কাজটা আরো বেশি সহজ। কিভাবে, লক্ষ্য করো আমার এইখানে যে দ্বিতীয় টার্মটা থাকবে, যেমন এখানে দেখো এই যে আমি যখন বিস্তৃতি করছি, আমাদের এটা হলো গিয়ে সহগ, এটা হলো গিয়ে প্রথম পদটা, এটা হলো গিয়ে দ্বিতীয় পদটা। তুমি দ্বিতীয় পদের উপরে পাওয়ার দেখলা কত, 4, এখানে কত 4 না, তার মানে এটা কিন্তু পঞ্চম পদ। আমরা জানি যে দ্বিতীয় পদটা থাকে তার কিন্তু পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকে। একেবারে প্রথম ক্লাসেই দেখাছিলাম যে মনে করো a প্লাস বি টু দি পাওয়ার এন, এটাকে যদি আমরা বিস্তৃতি করি তাহলে অনেকটা এরকম হবে না, a টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার 0। পরবর্তী পদে a এর উপরের যে পাওয়ারটা সেটা 1 কমবে আর b এর উপরে পাওয়ারটা 1 বাড়বে, কিন্তু ওভারঅল এই দুইটা মিলাইয়া এর যোগফল কিন্তু nই হবে, n মাইনাস 1 প্লাস 1, এই n এর সমানই হবে। আবার এখানে দেখো n প্লাস 0 n, দেখাইছি না বলো এই জিনিসগুলা, দেখাইছি। এখন আমি এটা কেন তোমারে বললাম, কারণ প্রথম পদের দিকে তাকাও, প্রথম পদে বি এর উপরে বা দ্বিতীয় যে পদটা আছে দ্বিতীয় পদের উপরে পাওয়ার হলো 0, 2 নম্বর পদে বি এর উপরে পাওয়ার কিন্তু 1, তার মানে বি এর উপরে যত পাওয়ার থাকবে তার সাথে 1 যোগ করলেই তুমি কততম পদ সেটা বের করতে পারবা, তাই না? আচ্ছা দেখো, তাহলে এইখানে যেহেতু আমার দ্বিতীয় যে পদ এই যে -1/2x³ এইটার উপরে পাওয়ার কত, 4 না, তাহলে এটা কত নাম্বার পদ, এটা কিন্তু অবশ্যই 5 নাম্বার পদ। বলো বুঝছো, এটা কিন্তু 5 নাম্বার পদ। আমার কিন্তু আসলে এত কাহিনী করা লাগতো না, আমি তোমাদের বুঝাইছি দেখে একটু সময় লাগলো। আর যদি বলতো যে এক্স বর্জিত পদটি নির্ণয় করো তাহলে আমার অ্যান্সার হয়তো 840, বুঝছো, যদি আমার ক্যালকুলেশন ঠিক থাকে আর কি। এখানে পরবর্তী এমসিকিউটার দিকে একটু তাকাই। প্রথম 10টা করলে একটু কষ্ট হবে, বাট এর পরেরগুলো তোমরা নিজেরা আমার থেকেও ফাস্ট করতে পারবা। 1 মাইনাস এ এক্স টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে x³ এবং x টু দি পাওয়ার 4 এর সহগ পরস্পর সমান। এই যে একটা দ্বিপদী আমার দেওয়া আছে, এই দ্বিপদীকে আমরা যদি বিস্তৃতি করি, বলছে কি, বলছে x³ আর x টু দি পাওয়ার 4 এর সহগ সমান। তার মানে অবশ্যই আমার আগে x³ এর সহগটা বের করতে হবে আর তারপরে x টু দি পাওয়ার 4 এর সহগটা বের করতে হবে। আচ্ছা শুরু করি। আমরা x³ এর সহগ কিভাবে নির্ণয় করব, এটা হলো কি একটা মানে খুবই ইম্পর্টেন্ট টাইপের এমসিকিউ। এখানে এটা খুব মানে হিউজ লেভেলের ইম্পর্টেন্ট একটা এমসিকিউ দিয়ে দিছে, একটু কঠিনও বটে। প্রথমে আমরা নির্ণয় করবো x³ এর সহগ, এটা নিজেই একটা এমসিকিউ। আবার x টু দি পাওয়ার 4 এর সহগ নির্ণয় করে, এটা আলাদা একটা এমসিকিউ। দুইটা এমসিকিউ মিলেই আসলে এমসিকিউটা করা হয়েছে, ঠিক আছে? এদিকে একটা স্টার দিয়ে দাও, মানে সুপার লেভেলের স্টার আর কি। এখন যদি তোমাকে এইভাবে একটা বিস্তৃতি দিয়া বলে যে অমুকের সহগ নির্ণয় করো, তুমি সিম্পলি কি করবা, দেখো ধরো আমি x³ এর সহগটা নির্ণয় করতে চাইতেছি, তখন আমার কি করতে হবে কেউ কি জানো? আমার বুঝতে হবে যে এই দ্বিপদীকে কিভাবে ভাঙাইলে আমরা x³ পাবো। তুমি প্রথমেই লক্ষ্য করো, আচ্ছা দেখো তো, আমরা যদি বড় নিয়মে করতে যেতাম তাইলে কেমনে করতাম, এই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 আগে লিখতাম, তারপর এটারে ভাঙাইতাম। আচ্ছা যেহেতু প্রথম পদটা 1, আমার এখানে খুব ভাবাভাবির কিছু নাই। আমার দেখো এ এক্স প্লাস, আচ্ছা দাঁড়াও, এটা এখানে কিন্তু মাইনাস আছে না, মাইনাস এক্স, তাহলে আমার প্রথম পদ, সরি প্রথম পদ তো 1 হবে, এটা তো এক্স না, প্রথম পদ হলো যে 1। তারপরে যে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের ক্ষেত্রে দ্বিতীয় পদটা আমার হবে এই মাইনাস এক্স এর টু দি পাওয়ার 1, তার মানে মাইনাস এক্স। আবার 3 নাম্বার পদ দেখো, এর পরবর্তী পদ a² x²। আমরা এইভাবে করতাম না বিস্তারিত ভাবে, বলো, যখন আমরা মানে প্রশ্নের অঙ্কগুলোই করতাম আমরা কিন্তু এইভাবেই করতাম। যদিও এটা আসলে করতে খুব একটা সময় লাগে না, যেমন আমি কিন্তু প্যাটার্নটা বুঝে গেছি, a³ x³ প্লাস a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 প্লাস a টু দি পাওয়ার 6
এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 6 সরি এ টু দি পাওয়ার 7 এক্স টু দি পাওয়ার 7। বুঝছো, এটা আসলে প্যাটার্নটা আমি বুঝে গেছি। তো এক্স কিউব কত, এই যে এক্স কিউব হলো এইখানে, এক্স কিউবের সহগ কত, সহগ হয়েছে, আচ্ছা ভালো কথা, আমি কিন্তু এখনো সহগই দেই নাই, আমি শুধুমাত্র পদগুলো লিখছি, সাথে কিন্তু সহগ আছে ভাই। সহগগুলো কত, যেমন এটা হলো কি আমার 4 নাম্বার পদ, বা এত আসলে কমপ্লিকেশন করার দরকার নাই, তুমি সিম্পলি দেখবা এখানে এক্স এর উপরে পাওয়ার কত, কিউব আছে না, তাহলে এটা হলো গিয়া 6c3, ঠিক আছে, এটা হলো কি 6c3। তাহলে এক্স কিউবের সহগ কত হইলো, এক্স কিউবের সহগ হইলো, আচ্ছা তোমরা সবাই ক্যালকুলেটারে এই 6c3 এর মানটা একটু বের করো। 6c3, 6c3 এর ভ্যালু হয়েছে কত, 20, তাই না, 20। আর সাথে আছে কিন্তু আরো এই যে মাইনাস এ কিউব, তার মানে -20a কিউব, এইটা হলো এক্স কিউবের সহগ। আর এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত দেখো তো, এই যে এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্স টু দি পাওয়ার 4 এর সহগ হইলো এই পোর্শনটা এ টু দি পাওয়ার 4, এর সাথে আছে 6c4, এই 6c4 এর ভ্যালুটাও তোমরা একটু ক্যালকুলেটর চাইবা বের করো। ধর আমি লিখি 6c4 এর ভ্যালু আসছে 15, ঠিক আছে 15, আচ্ছা গুড 15। আর এখানে আছে এ টু দি পাওয়ার 4, এটা হলো কি এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, আর এটা হলো এক্স কিউবের সহগ। বলছে কি সহগ দুইটা পরস্পর সমান, তাহলে এর মান কিভাবে নির্ণয় করবা, একদম সহজ, এটা তো এখন বোঝাই যাইতেছে, তুমি যদি উভয় পক্ষকে এ কিউব দ্বারা ভাগ করো, বা এই এ কিউবটারে সমান চিহ্নের এই পাশে আনো, আর এই 20টাকে যদি সমান চিহ্নের সরি 15কে সমান চিহ্নের এই পাশে আনো, দেখো তাহলে এরকম না, তাহলে অ্যান্সার কত আসে দেখো তো, এ ইকুয়ালস টু -4/3। বলো বুঝছো এর মান কিভাবে বের করলাম, -4/3, এটা কিন্তু সহজ ছিল, বাট একটু বড়, আমি মানতেছি ভাই এটা একটু বড়, তো একটু সাবধানে করতে হবে, তাড়াহুড়া করলে আবার ভুল হওয়ার একটা সম্ভাবনা আছে। বলো এই পর্যন্ত মানে এখন যেটা আমি তোমার দেখালাম এটা তুমি বুঝছো কিনা আগে সেটা বলো। আচ্ছা, এখন আমার কথা হলো সংক্ষেপে আমরা কিভাবে, যদি মনে করো একসাথে আমরা কিভাবে বের করব যে এক্স কিউবের সহগ নির্ণয় করো, এই সময় আমরা কিভাবে করতে পারি। আমি প্রথমে আমার যে বিস্তৃতিটা দেওয়া থাকবে, যেমন এখানে যে দ্বিপদী বিস্তৃতিটা দেওয়া আছে, তো সেই দ্বিপদী বিস্তৃতির প্রথম পদ আগে লিখবা, প্রথম পদ হলো গিয়ে 1, ঠিক আছে, দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ হলো -ax। এখন তুমি আমাকে বলো, আমি এক্স কিউব আনতে চাইতেছি, এক্স কিউব যদি তুমি আনতে চাও, তাহলে এইখানে আমার পাওয়ার কত দিতে হবে উপরে, বুঝতেই পারতো সেখানে আমার পাওয়ার 3 দিতে হবে, তাই না, যদি এখানে পাওয়ার 3 দাও তাহলেই তুমি এক্স কিউব পাবা। আচ্ছা এখানে যদি তুমি পাওয়ার 3 দাও, আমি কিন্তু তোমার দেখাইছিলাম এই দ্বিপদীকে তুমি যখন বিস্তৃতি করবা, তখন প্রত্যেকটা তুমি মোট কয়টা পদ পাবা, যেহেতু পাওয়ার 6 তাহলে তুমি পদ পাবা 7টার মতো, আর এই প্রত্যেকটা পদেই কিন্তু আমার মোট পাওয়ারের মান থাকবে 6, তাহলে এখানে যদি 3 হয় তাহলে এখানে কত হবে, এখানেও কিন্তু 3ই হবে, তাই না, 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়। আর যে সহগ, সহগ হলো তুমি এন এর মান কত 6, তাহলে এখানে লেখো 6c, আর তুমি এখানে নিচে এইটাও লিখতে পারো এইটাও লিখতে পারো, সেম সেম, ঠিক আছে 6c3। এখন এই জিনিসটাই হলো আমার এক্স কিউব, মানে এইটা আমি যে লিখলাম না, এটা কিন্তু তোমার মানে কি বলে, এটা চতুর্থ পদ। আমি কিভাবে বুঝলাম এটা চতুর্থ পদ, কারণ তুমি দ্বিতীয় পদটার দিকে তাকো, এই যে -x না, -x এর উপরে পাওয়ার আছে কত, 3। আমি কিন্তু বলছিলাম যে দ্বিতীয় পদের উপরে পাওয়ার যত তার সাথে 1 যোগ করলেই তুমি বুঝে যাবা এটা আসলে কত নাম্বার পদ। এখানে তো বিস্তৃতি করলে তুমি মোট 7টা পদ পাবা, সেই 7টা পদের এইটা হইলো 3 নাম্বার পদ, বুঝছো, এটা যদিও লাগতো না আমার এখানে কিন্তু চাই নাই, তারপরও আমি তোমার এই জিনিসটা দেখাইলাম। এখন দেখো এটা হলো গিয়া সমান সমান দাও, আবার এই পাশে লাগবা কি এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, তাহলে তুমি আবার প্রথম পদ লিখবা 1, দ্বিতীয় পদ লিখবা -ax। এখন তুমি আমারে বলো, তুমি যদি এক্স টু দি পাওয়ার 4 পাইতে চাও, তোমার এখানে পাওয়ার কত দিতে হবে, পাওয়ার 4 দিতে হবে অবশ্যই, তাহলে 4 দাও। এখানে যদি তুমি 4 দাও তাহলে এখানে তুমি কত দিতে পারবা, 6 থেকে 4 বিয়োগ করলে হয় 2। আর এখানে সহগ কত দেবা, সহগ দেবা 6c, 2ও লিখতে পারো 4ও লিখতে পারো, সেম সেম, কোনো পার্থক্য নাই। এখন এই এক্স বাদে যা যা আছে এটাই হলো গিয়ে আমার এক্স কিউবের সহগ, তাই না। আচ্ছা এই 63 এর ভ্যালু তো আমি একটু আগে বের করছিলাম, যদিও আমার মনে থাকে না, এই 63 এর ভ্যালু কত জানি, 15 নাকি, না 63 এর ভ্যালু হলো গিয়ে 20, তাই না, আচ্ছা 20, আর 1-এর যদি তুমি কিউবও করো বা 1-এর স্কোয়ারও করো, আসলে এটা কিন্তু না লেখলেও চলে, কারণ 1-এর তুমি যাই করো না কেন ভ্যালু 1ই হবে।
আর এখানে এক্স কিউব আর সাথে আছে কি মাইনাস এ কিউব, মাইনাস এ কিউব ইকুয়ালস টু, আবার এখানে 6c2, আচ্ছা 6c, এই দাঁড়াও 6c2, 6c3 এর ভ্যালু, আচ্ছা 6c2 এর ভ্যালু কত, 15, 15, আর এখানে -a⁴, তার মানে মাইনাস কিন্তু ভ্যানিশ হয়ে যাবে যেহেতু এখানে একটা জোড় সংখ্যা আছে। -a কে তুমি যদি 4 বার গুণ করো, -a ইন্টু -a ইন্টু ইন্টু -a, তাহলে হবে কত, a⁴। এই যে দেখলে এই লাইনে আমি পৌঁছেই গেলাম। বলো হিসাবটা বুঝছো কিনা ভাইয়া? আমি বুঝাইছি দেখে তোমার একটু সময় লাগছে, বাট আসলে পরীক্ষার হলে এত সময় তোমার লাগবে না, তুমি অনেক তাড়াতাড়ি করতে পারবা। পরবর্তী এমসিকিউটা দেখো, এগুলো এটা একটু সহজ আছে, যে NC3 সমান সমান যদি NC4 হয় তাহলে n এর মান কত। আগে দেখো, আমি যে কোনো কিছু খুব সহজে কিভাবে মনে রাখি জানো, এই 5c2 এর ভ্যালু কিন্তু 5c3 এর সমান, সেটা আমি কিন্তু তোমার সম্ভবত যখন প্রথমে এই জিনিসটা পড়াইছি সে সময় এই সেম এক্সাম্পলটা আমি তোমার দিছি, তাই না? এভাবে তুমি চিন্তা করতে পারো, মনে করো 5টা তোমার আইসক্রিম আছে, ঠিক আছে, 5টা আইসক্রিম থেকে তুমি একজনের 2টা স্ক্রিম দিলা, তাহলে বাকি থাকে কয়টা, 3টা, তাহলে এই 5টা থেকে 3টা আরেকজনের দিলাম, মানে এটা সমান হবে আর কি, মানে যেমনে পারো তোমার এটা মনে রাখা লাগবে, বুঝছো? 5c2 সমান সমান 5c3, তাহলে তোমার এদিকে এই n এর মানটা কিন্তু দেওয়া নাই, এই n এর মানটাই জানতে চাইছে, নিচে আছে 3, নিচে আছে 4, তাহলে বুঝতে পারতেছো n এর মানটা কত হবে, n এর মানটা হবে এই 3 আর 4 এর যোগফল, মানে 7, অর্থাৎ এই যে 7c3 ইকুয়ালস টু 7c4। বলো এই টাইপের এমসিকিউ আসলে খুব সহজে করতে পারবা কিনা? এটা কিন্তু সহজে পারা যাবে, ঠিক আছে, আগেরটা একটু সময় লাগবে, বাট এটা খুব সহজেই তুমি পারবা। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন। আচ্ছা, উদ্দীপকে একটা দ্বিপদী দেওয়া আছে, দ্বিপদীর উপরে পাওয়ার আছে 5, আচ্ছা, তার মানে এটাকে যদি আমরা বিস্তৃতি করি আমি মোট 6টা পদ পাবো। বলছে বিস্তৃতিতে শেষ পদ কত। আচ্ছা ভালো, খুব সহজ, যেহেতু শেষ পদ চাইছে, তুমি প্রথমেই এর সহগ কত হবে, সহগ n এর মান 5, সি আর আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হবে তোমার 5, যেহেতু শেষ পদ, ঠিক আছে। আচ্ছা 1 লেখা লাগে না, যদি লেখো তাইলেও সমস্যা নাই, 1 হয়ে যাবে 0, আর -3x, কিন্তু শুধু 3x না, -3x, -3x এর উপরে ভাইয়া পাওয়ার কত হবে বলো তো, পাওয়ার হবে 5, যেহেতু একেবারে শেষ পদ। বলো এই যে আমি লেখলাম, এখানে তোমার কারো সমস্যা আছে কোনো? এই 5c5 এর ভ্যালু কিন্তু 1, তাই না? আমি কিন্তু তোমার শিখেছিলাম যে NCN ইকুয়ালস টু 1। এই সি মানে কি, সি মানে কম্বিনেশন, তার মানে তোমার ধরো n সংখ্যক জিনিসপাতি আছে, n সংখ্যক জিনিসপাতির মধ্যে তুমি n সংখ্যক করে জিনিসপাতি যদি চুজ করো তাহলে তুমি একবারই চুজ করতে পারবা। মনে করো তোমার 3টা বল আছে, একটা হলো গিয়ে লাল রঙের বল, একটা হলো গিয়ে নীল রঙের বল, আর একটা হলো সবুজ রঙের বল। এখন এই 3টা বল দিয়ে আমি যদি তোমারে বলি যে তুমি 2টা করে চুজ করতে পারবা, তাহলে মোট তুমি কয়বার চুজ করতে পারবা দেখো তো। একবার, দেখো একবার তুমি এই 2টা নেবা, ও তারপরে আবার এই 2টা নেবা, বা দেখো একবার এই লাল আর নীল নেলা, তারপরে আবার লাল আর সবুজ নেলা, তারপরে নীল আর সবুজ নেলা, তার মানে তুমি কিন্তু 3 ভাবে চুজ করতে পারলা, এছাড়া তুমি পারবা না। এই জিনিসটাই হইলো 3C2, মানে তোমার 3টা জিনিস দেওয়া আছে, তার ভিতরে তুমি যদি 2টা করে চুজ করো তাহলে তুমি কয়বার চুজ করতে পারবা, তুমি 3বার চুজ করতে পারবা, তাই না? এই 3C2 এর ভ্যালু কিন্তু 3। আবার এটাকে তুমি যদি ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে প্রকাশ করো, 3C2 মানেই হইলো সূত্র অনুসারে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 থেকে 2 বিয়োগ করলে কত হয় 1, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল। তুমি যদি এটার মান হিসাব করো, দেখো 3 ফ্যাক্টোরিয়াল মানে আবার কি, 3 ফ্যাক্টোরিয়াল মানে হইলো 3 গুণ 2 গুণ 1। আচ্ছা 2 গুণ 1 যদি না লেখে আমি শুধুমাত্র 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি চাইলে, ঠিক আছে। এই দেখো 2 গুণ 1 এই কথাটার মানে হইলো 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি পুরা না লিখে শুধু 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম। কেন লিখলাম, কারণ নিচে আমার 2 ফ্যাক্টোরিয়াল আছে, ঠিক আছে, আমি কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করে যেতে পারি, আর এখানে আছে গুণাকারে 1 ফ্যাক্টোরিয়াল, তো 2 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি, ঠিক আছে। আর 1 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু হইলো গিয়ে 1, তাহলে 3 কে 1 দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে আসে কত, 3। বলো বুঝছো কিনা? এগুলো কিন্তু বেসিক ক্লাসে আসলে আমি শিখাইছি, এগুলো বেসিক ক্লাসের জিনিস, এমসিকিউ ক্লাসে আসলে এগুলা বলার সময় নেই, তারপরও বলে দিলাম। তো এর বিস্তৃতিতে এর যে শেষ পদ, শেষ পদ এই যে আমি এখানে লিখছি, তুমি জাস্ট মানটা বের করো। 5c5 এর ভ্যালু তো 1, 1 এর ভ্যালু কিন্তু 1, তাহলে একের সাথে 1 যদি তুমি গুণ করো তাহলে কত হয় ভাই, একের সাথে 1 গুণ করলে কিন্তু 1 হয়। আবার এই যে -3x⁵, এটা একটু মান আমরা আসো বের করি। আচ্ছা দেখো -3
5, এটার ভ্যালু কত হইলে ভাই? তারা দেখি, আমার সামনে একটা ক্যালকুলেটর আছে। তো 3 টু দি পাওয়ার 5 এর ভ্যালু আসছে 243, ঠিক আছে, মাইনাস 243 x⁵। এইটা আসলে আমার কি শেষ পদ, তাহলে এটা আমাদের অ্যান্সার, যে -43। বুঝলা অঙ্কটা? কোনো সমস্যা হয় না আশা করি। এখন খুব তাড়াতাড়ি আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো। পরবর্তী প্রশ্নটা একটু সবাই লক্ষ্য করি। একটা কিছু একটা দেওয়া আছে, বলছে এই বিস্তৃতিতে পদ সংখ্যা 13 হলে n এর মান কত? আছে এই টাইপের এমসিকিউ, এটা একটা দাগ দিতে পারো, ভালো একটা কোশ্চেন করছে আমাদের। এটা পড়ার সাথে সাথে অনেকগুলা বেসিক কনসেপ্ট একসাথে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত এখানে আমার যে বিস্তৃতিটা দেওয়া আছে, তুমি একটু গোনো ভাই, এখানে পদ কয়টা? পদ কিন্তু 3টা। এটা কিন্তু দ্বিপদী আর নাই, এটা হয়ে গেছে একটা ত্রিপদী। এখন ত্রিপদীর আমরা কিন্তু কোনো সূত্র শিখি নাই, তাহলে অবভিয়াসলি আমার কি করতে হবে, এই ত্রিপদীকে দ্বিপদীতে কনভার্ট করতে হবে। আমরা কি সেটা করতে পারি? হ্যাঁ করতে পারি। আমি স্পষ্ট দেখতে পারতেছি যে এখানে আমি কিন্তু সূত্রের মাধ্যমে দ্বিপদীতে কনভার্ট করতে পারি। কোন সূত্র? a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এই x² প্লাস 6x প্লাস 9 মানেই হইল x প্লাস 3 হোল স্কোয়ার। এখন এইটার বাইরে টু দি পাওয়ার কত ছিল? 3n। তার মানে আমার কিন্তু এইখানে বাইরে টু দি পাওয়ার কত আছে? বাইরে টু দি পাওয়ার আছে 3n। সমান সমান আমি কিন্তু ভাইয়া লিখতে পারি যে x প্লাস 3 টু দি পাওয়ার, দেখো 3n এর সাথে 2 যদি তুমি গুণ করো তাহলে হবে 6n। দেখো এখন এইটা কিন্তু আর ত্রিপদী নাই, এইটা হয়ে গেছে কত পদী? এইটা হয়ে গেছে একটা দ্বিপদী। আর দ্বিপদীর উপরে আমার পাওয়ার আছে কত? 6n। আমরা জানি যে পাওয়ার যত থাকে পদ সংখ্যা কিন্তু হয় তার থেকেও বেশি। তাহলে এখানে একটু দেখো কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে কি পদ সংখ্যা চাইছে? না, কোশ্চেনে পদ সংখ্যাটা দেওয়াই আছে, পদ সংখ্যাটা দেওয়াই আছে। এখন এই সমীকরণ অনুসারে আগে তুমি আমাকে বলো, যদি পাওয়ার 6n হয় তাহলে পদ সংখ্যা কত হবে? 6n এর থেকে এক বেশি অবভিয়াসলি, তাহলে পদ সংখ্যা হবে 6n প্লাস 1। আর প্রশ্ন মতে আমার পদ সংখ্যা কত? 13, তাহলে 6n প্লাস 1 ইকুয়ালস টু 13 কিন্তু আমরা লিখতেই পারি। তার পরবর্তী লাইনে 6n ইকুয়ালস টু 13 থেকে 1 বিয়োগ করলে 12, অতএব n সমান সমান কি? n সমান সমান 2। বলো বুঝছো নাকি বুঝো নাই? n এর মানটা আমরা কিন্তু খুব ইজিলি বের করতে পারলাম। আমাদের কতগুলো কনসেপ্ট লাগলো? প্রথমত আমার দ্বিপদীর উপরে পাওয়ার কত, মানে পাওয়ার যদি n থাকে তাহলে পদ সংখ্যা হবে n এর থেকে এক বেশি, তার মানে n প্লাস 1। এইটা আমার জানা লাগবে। তারপরে জানতে হবে যে ত্রিপদী থেকে কিভাবে দ্বিপদীতে আমার কনভার্ট করতে হয়। এখন ভাইয়া একটা এমসিকিউর জন্য তুমি এত সময় আসলে পাবা না, তো এমসিকিউতে একটু তাড়াতাড়ি আমার করা লাগবে। তাড়াতাড়ি কিভাবে করবা? দেখো তাড়াতাড়ি করতে যে এবার ভুল করো না, তাইলে সমস্যা। প্রথমত তুমি দেখবা ভিতরে আমার কি দ্বিপদী আছে নাকি ত্রিপদী আছে। যেহেতু একটা ত্রিপদী আছে, ত্রিপদী থাকলে তুমি জাস্ট এই যে পাওয়ারটা আছে না, পাওয়ারের সাথে 2 গুণ করবা। দেখো ভিতরে যদি ত্রিপদী থাকে তুমি পাওয়ারের সাথে 2 গুণ করবা, 3n এর সাথে তুমি যদি 2 গুণ করো তাহলে কত হয়? 6n হবে। এই তাহলে আমার ঘাত আসলে 6n, বুঝছো? এই ত্রিপদীটাকে যখন আমরা দ্বিপদীতে কনভার্ট করব তখন আমার অ্যাকচুয়াল ঘাত হবে 6n। আর ঘাত যদি 6n হয় তাহলে আমার পাওয়ার মানে পদ সংখ্যা কত হবে? পদ সংখ্যা হবে তার থেকে এক বেশি, তো অর্থাৎ 6n প্লাস 1, এইটা হলো পদ সংখ্যা। আর প্রশ্ন মতে 6n প্লাস 1 ইকুয়ালস টু 13। বুঝতে পারছো আমরা শর্টকাটে পরীক্ষার খাতায় কিভাবে করব? এইভাবে। এরকম আরো অনেকগুলা অঙ্ক আছে, একটু পরে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী এমসিকিউটা দেখো। ময়মনসিং বোর্ড 24, বিস্তৃতিতে মধ্যপদ কোনটা? এই মধ্যপদ বা এক্স বর্জিত পদ, আচ্ছা এখানে এক্স বর্জিত পদ সম্ভবত মধ্যপদ না, যাই হোক মধ্যপদ নির্ণয় কিন্তু আমরা শিখে ফেলাইছি। তুমি প্রথমেই মধ্যপদ চাইলে প্রথমেই দেখবা আমার টু দি পাওয়ার কত আছে ভাইয়া? টু দি পাওয়ার আছে 4। টু দি পাওয়ার যদি 4 থাকে তুমি প্রথমে দেখো, প্রথমে কি আছে? প্রথমে আছে এক্স, তুমি এক্স লিখবা। তারপরে দ্বিতীয় পদ কত? -1/x², তুমি আগে এটা লিখবা ব্র্যাকেট সহকারে। দেখো এক্স লিখলাম, তারপরে দ্বিতীয় পদ কত? -1/x², আগে এটা লেখা ফেলাইলাম। এখন আমার কথা হইলো ভাইয়া, বলছে কি মধ্যপদ, মধ্যপদ যদি চাই তাহলে তোমার উপরে যে ঘাতটা আছে এই ঘাতকে তুমি, যেহেতু জোড় সংখ্যক ঘাত মানে 4 কি একটা জোড় সংখ্যা না, তাহলে 4কে তুমি 2 ভাগে ভাগ করো।
2 ভাগে ভাগ করলে কি 2 2 হবে না, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 2। তাহলে প্রথম যে পদটা আছে, প্রথম এখানে 2 দাও, আর এখানে আরেকটা 2 দাও, আর এর সাথে যে সহগটা হবে, সহগ কত হবে দেখো, n এর ভ্যালু 4, তাহলে 4c2 এইটা হবে আমাদের সহগ। ঠিক আছে। আচ্ছা দেখো এখন আমরা যদি মানটা বের করি, এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, আর 4c2 এর ভ্যালু কত ভাইয়া, এটা সবাই বের করো, 4c2 ভ্যালু আসছে 6। আচ্ছা তাহলে এখানে আসবে 6, এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4, দেখো আমি একসাথে লিখি 6 ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আশা করি তুমি জানো যে এক্স স্কোয়ারকে যদি এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে, ভাগের সময় পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হয়, তো দিন শেষে এইটা থাকে। ঠিক আছে, 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তার মানে প্রথমটা আমার অ্যান্সার। বলো বুঝতে পারছো নাকি সমস্যা আছে কোনো? এটা সহজ ছিল একেবারে। ঠিক আছে, যদি উপরে বিজোড় সংখ্যা থাকে তখন কি করব, আমি এরকম একটা প্রশ্ন খুঁজতেছি, দেখি সামনে পাই কিনা, যে উপরে যদি বিজোড় সংখ্যা থাকে তখন মধ্যপদ যদি নির্ণয় করতে বলে আমরা কিভাবে করব। ঠিক আছে, নাকি আমি একটা নিজে কইরা দেখাবো? মনে করো এই কোশ্চেনটাই আমি একসাথে দেখাই ফেলাই, যদি সামনে না পাই তাহলে তো সমস্যা। এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, হ্যাঁ সেইমই আছে, জাস্ট উপরে টু দি পাওয়ার মনে করো আছে 7। এখন ভাইয়া কথাটা হলো, আমার যখন উপরে টু দি পাওয়ার একটা জোড় সংখ্যা ছিল n এর মান, তখন আমি জানি যে আমার পাওয়ার যত, পদ সংখ্যা কিন্তু তার থেকে এক বেশি। যদি পাওয়ার 4 হয় তাহলে পদ সংখ্যা কিন্তু 5 হবে। পদ সংখ্যা কত হবে, 5। এই একটা পদ, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, মোট 5টা পদ হবে। সেই সময় আমরা কিন্তু মধ্যপদটা নির্ণয় করতে পারি, 3 নাম্বার পদটা মধ্যপদ। কিন্তু যদি জোড় সংখ্যা হয়, মানে সরি, যদি n এর মানটা বিজোড় সংখ্যা হয়, ওই বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে তুমি কিন্তু একটা জোড় সংখ্যা পাবা। মনে করো যেমন এখানে আমি পাওয়ার কত রাখছি, পাওয়ার হলো গিয়ে 7, তার মানে তুমি মোট কয়টা পদ পাবা, তুমি মোট কিন্তু 8টা পদ পাবা, তাই না? এই 8টা পদ যদি দেওয়া থাকে তাহলে তুমি কোনটারে মধ্যপদ বলবা? এটা কনফিউশনের মতো না? 4 নাম্বার আর 5 নাম্বার পদটা আসলে মধ্যপদ। তো এই সময় আমরা কিভাবে করব, আমি সেম নিয়মে, তুমি প্রথম পদ দেখো, মধ্যপদ যদি চাই তুমি আগে এই যে এক্স লিখবা, তারপরে এই যে কি আছে -1/x² লিখবা, আগে এটা এই কাজটা করবা, আর কিছু না। এরপরে এই যে 7 আছে, 7কে দেখো, 4কে যেভাবে তুমি সমান সমান ভাগে ভাগ করতে পারছো, 7কে কিন্তু সেইভাবে সমান সমান ভাগে ভাগ করতে পারবা না। তারপরেও তুমি মনে করো একদম মাঝামাঝির কাছে, ধরো ওরে তুমি 3 দাও, ওরে তুমি 4 দাও, তাইলেও কিন্তু দুইটা 3 আর 4 যোগ করলে কিন্তু 7 হয়। আবার আরেকটা কাজ করতে পারো কি, এটার উপরে 4 দাও, এটার উপরে 3 দাও, তাহলেও কিন্তু আমার মানে সমতাটা বজায় থাকে, তাই না? আর সহগ দেখো, সহগ মনে করো এখানে তুমি দিলা 7c, তুমি চাইলে 4ও দিতে পারো, 3ও দিতে পারো, ডাজন্ট ম্যাটার। আবার এখানে তুমি দিলা 7c4। ঠিক আছে, বলো বুঝছো কিনা? এগুলো কিন্তু সহজ আছে ভাইয়া, কঠিন না। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী এমসিকিউ, ঢাকা বোর্ড আর সিলেট বোর্ড 2023 সালের কোশ্চেন কি বলছে, এন আর, এই এন আর মানেই কিন্তু এনসিআর। ঠিক আছে, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ ঠিক আছে, তো প্রথমটা তো আচ্ছা, এটা তো মানে দেওয়া আছে উদ্দীপক আর কি, হলে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 0। আচ্ছা আমার কথা বিশ্বাস করা লাগবে না, তোমরা সবাই এটা ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে বসাও 0, তারপর লেখো ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কোথায় আছে, এই যে একেবারে ক্যালকুলেটরের উপরের দিকে এক্স ইনভার্সের উপরে হলুদ কইরা লেখা আছে। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল, তো তুমি শিফটে চাপ দিয়ে এক্স ইনভার্সে চাপ দাও, তাহলে ফ্যাক্টোরিয়াল এসে পড়বে। ভ্যালু কি 0 আসছে? ভ্যালু তো 1 আসবে, তাই না? 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত, 1। তার মানে আমার প্রথমটা কিন্তু কখনোই হবে না, এটা হবে না। এক যদি না হয়, দেখো তো অপশনগুলোর দিকে তাকাও, 1 2 1 2 2 3 1 3 1 2 3, তার মানে প্রত্যেকটা অপশনই দেখো এক নাই। এক কিন্তু এই অপশনে আছে, এইটাই আছে, এইটাই আছে, তার যেহেতু 1 নাম্বারটা হবে না, তার মানে এইটাও হবে না, এইটাও হবে না, আবার এইটাও হবে না। বাকি থাকে একমাত্র এই সি নাম্বার অপশন। এখন সি কেন সত্য, তোমার পরীক্ষার হলে কিন্তু এটা আসলে বের করার কোনো দরকার নাই, তারপরও আমি তোমারে বুঝাই সি কেন সত্য। এই যে 5c2, এই 5c2 এর ভ্যালু যে 10, এটা বের করতে কতক্ষণ লাগে ভাই ক্যালকুলেটরের মাধ্যমে? আর ম্যানুয়ালিও কিন্তু করতে পারো চাইলে। দেখো 5c2 মানে কি, 5 ফ্যাক্টোরিয়াল ইন ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা 5 ফ্যাক্টোরিয়ালকে তুমি কিন্তু এইভাবে লিখতে পারতা যে 5 গুণ 4 গুণ 3 ফ্যাক্টোরিয়াল, এই 3 ফ্যাক্টোরিয়াল কাটা, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইন্টু 1, তার মানে 4কে 2 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে থাকে 2, 5 দুগুণে 10, ম্যানুয়ালি করতে গেলে। বাট আমার মনে হয় না এমন কোনো পাগল আছে যে এমসিকিউ ম্যানুয়ালি করতে যাবে, জাস্ট ক্যালকুলেটর একটা চাপ দেবা, তোমার অঙ্ক শেষ। আবার এই যে 4c3, দেখো 4c3 ইকুয়ালস টু যে 4c1 হবে, এটা তো আমাদের মুখস্থ,
তাই না? এরকম একটা এমসিকিউ চিত্রকে আমি সলভ করলাম, এন এর ভ্যালুটা জানতে চাইছিল, এই 3 আর 1 যোগ করে 4 হবে। আচ্ছা, পরবর্তী এমসিকিউটা লক্ষ্য করে আমরা সবাই একটু, একটা দ্বিপদী দেয়া আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি দ্বিপদী, ত্রিপদী না, দুইটা পদ, উপরে পাওয়ার আছে 15। আচ্ছা জি হ্যাঁ, আবার একটু বলো। হ্যাঁ, জিরো ফ্যাক্টোরিয়াল তো ওয়ানই হবে, এই যে আমি বললাম কি, এক নাম্বারটা তো হবে না, এক নাম্বারটা তো কাটা, এক যদি না হয় তাহলে 2 আর 3 হবে, এই যে 2 আর 3 হবে অ্যান্সার, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে বিস্তৃতিতে সপ্তম ও অষ্টম পদ দুটি সমান হলে, 7 নাম্বার পদ আর 8 নাম্বার পদ যদি সমান হয়, এরকম একটা একটু আগে আমি করছি তাই না? সপ্তম আর অষ্টম পদ সমান হলে কি করবা? প্রথমেই আমার সপ্তম পদ নির্ণয় করতে হবে, খুব সহজে কিভাবে নির্ণয় করতে পারি আমরা, প্রথম পদটা লিখবা, দ্বিতীয় পদটা লিখবা 1y, তারপরে যেহেতু সপ্তম পদ, দেখো ভাইয়া সপ্তম পদে y এর উপরে পাওয়ার কত হবে? ওয়াইয়ের উপরে পাওয়ার কিন্তু 6 হবে তাই না? কারণ একেবারে যে প্রথম পদ, প্রথম পদে ওয়াইয়ের উপরে পাওয়ার ছিল 0, 2 নাম্বার পদে ওয়াইয়ের উপরে পাওয়ার 1, তাহলে 7 নাম্বার যে পদ সেখানে ওয়াইয়ের উপরে পাওয়ার 6, এটা করতে করতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এখন ওয়াইয়ের উপরে যদি পাওয়ার 6 হয়, আমার মোট এই দুইটা মিল্লা পদের দুইটা যে আমার ঘাত, এই ঘাতের যোগফল কিন্তু 15ই থাকবে, তাহলে 15 থেকে 6 বিয়োগ করো, কত হয়? 9, তার মানে ওয়ানের উপরে কিন্তু বসবে 9। যদিও ওয়ানের উপরে আসলে এই ওয়ান পার্টটা লেখাই লাগে না, কারণ লেখা লাগে না কেন, কারণ হইলো গিয়ে এই যে ওয়ানের উপরে তুমি পাওয়ার যাই বসাও না কেন, এটা কিন্তু ওয়ানই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এর আগে সহগ কত? সহগ তো আমার খুবই সহজ, এন এর মান এন সি, আর তুমি এখানে 6ও দিতে পারো 9 দিতে পারো, মানে তুমি এইটাও দিতে পারো আবার এইটাও দিতে পারো, তোমার খুশি, ঠিক আছে? আচ্ছা, আর অষ্টম যে পদ, অষ্টম পদটা কেমন? ওয়ান আমি আর দিলাম না, তুমি জাস্ট ওয়াই টু দি পাওয়ার, দেখো যেহেতু অষ্টম পদ 8 নাম্বার পদ, তাহলে ওয়াই এর উপরে পাওয়ার কিন্তু 7, আর আমার সহগ কত? সহগ হবে 15 সি, তুমি 7 দাও, কোনো সমস্যা নাই। তাহলে এখানে বলছে কি ভাইয়া, এখানে তারা বলছে যে সপ্তম আর অষ্টম পদ সমান, আর সপ্তম আর অষ্টম পদ যদি সমান হয়, তাহলে আমি এইটা সমান সমান এটা বলতে পারি অবশ্যই, কোনো সমস্যা নাই। আচ্ছা, 15 সি 6 এর ভ্যালু কত? সবাই একটু ক্যালকুলেটারে মান বসাই। 15 সি 6 ভ্যালু আসছে 5005, ওয়াও, 5005, সাথে গুণ আছে ওয়াই টু দি পাওয়ার 6। আচ্ছা, আমি একসাথে একটা কাজ করি, এই ওয়াই টু দি পাওয়ার 7 এখানে আছে, এই ওয়াই টু দি পাওয়ার 6 কে সমান চিহ্নের এই পাশে আইন না, ওয়াই টু দি পাওয়ার 7 কে যদি আমরা ওয়াই টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করি তাহলে থাকবে ওয়াই। আবার এখানে যে 15 সি 7, এটার ভ্যালু কত দেখো, 15 সি 7 এর ভ্যালু হচ্ছে 6435, তো এটার এই পাশে আনো, 6435, তাহলে এইটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? 5005 ডিভাইডেড বাই 6435, দেখো এটা কিন্তু লঘিষ্ঠ রূপে নেওয়া যায়, 7/9 হবে অ্যান্সার। কত হবে? 7/9। এখানে কি তোমাদের কারো কোনো সমস্যা আছে বলো? এটা নিজেরা প্র্যাকটিস করবা, অনেকবার প্র্যাকটিস করবা, ঠিক আছে? মানে যতক্ষণে না তুমি এটারে 1 মিনিটে সলভ করতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি প্র্যাকটিস করতেই থাকবা, বুঝছো? খুব সহজে এগুলো করা যায়, একটু প্র্যাকটিস করবা জাস্ট। 9 নাম্বারটা এখানে, ওরে বাবা রে, এই এটা কি দ্বিপদী? এটা কয় পদী? এটা তো 4 পদী দিয়ে রাখছে। আচ্ছা, যদি 4 পদী দেয় তাহলে আরো সহজ, যেহেতু আমার 4টা পদ আছে, তুমি সিম্পলি যতগুলো পদ থাকবে সেটা থেকে 1 বিয়োগ করো, 4 পদ থাকলে তুমি 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3। ওই 3-এর সাথে এক্সিস্টিং যে পাওয়ারটা আছে, পাওয়ার কত এখানে? 4 দেওয়া না? দেখো মাঝখানে এখানে যদি একটা দ্বিপদী থাকতো, তাহলে আমার উপরে যদি পাওয়ার 4 থাকতো, ধরো আমি এক্সাম্পল দিই, এ প্লাস বি টু দি পাওয়ার 4, যদি একটা দ্বিপদী থাকতো আর উপরে পাওয়ার 4 থাকতো, তাহলে আমার পদ সংখ্যা কত হইতো? তাহলে আমার পদ সংখ্যা হইতো 5। কিন্তু যদি আমার মাঝখানে দ্বিপদী না থাইকা 3 পদী থাকে আর উপরে পাওয়ার 4 হয়, তখন কিন্তু এটার অ্যান্সার 5 হবে না। অ্যান্সার তখন কি হবে বলো? একটু আগে তো আমি তোমার এটা শিখাইলাম। এখানে মনে করো 4 দুগুণে 8 হয়ে গেছে, মানে এখানে একটা 8 চিন্তা করো, 8, 8-এর সাথে 1 যোগ করলে কত হয়? 9, তাহলে অ্যান্সার হবে 9। বলো, বুঝতে পারছো? আবার তোমার যদি ত্রিপদী না থাকে, একটা চতুর্পদী থাকে, মানে 4টা পদ, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি টু দি পাওয়ার মনে করো 4 দেওয়া, সবসময় যে 4 থাকবে এমন কোনো কথা নাই, আমি মনে করি এখানে 4 দিলাম। আচ্ছা, একটা কাজ করে আমি 4-এর বদলে এন দেই, এটা জেনারেলাইজড ফর্ম আমি নিতে চাইতেছি, ঠিক আছে? এখানে যদি পাওয়ার এন থাকে তাহলে কি করবা, বলো আমারে?
এটা কি হবে তাইলে? আমার এই পদ সংখ্যা মোট কত হবে বলো? তোমার তখন এই যে এন আছে না, এন এর সাথে কত গুণ হবে? এখানে কিন্তু এন এর সাথে 2 গুণ হয়েছিল, 4 2 গুণে 8 যোগ 1 9। তাহলে এখানে এন এর সাথে তোমার কত গুণ হবে? এন এর সাথে 3 গুণ হবে, ঠিক আছে? তাহলে 3n। আর পদ সংখ্যা কত হবে? পদ সংখ্যা হবে 3n প্লাস 1। একটু প্রথম প্রথম কঠিন লাগতে পারে, আমি বলতেছি কিন্তু আবার, প্রথম প্রথম কঠিন লাগাটাই একটু স্বাভাবিক, ঠিক আছে? আস্তে আস্তে হয়ে যাবে। যেমন এখন এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনে আমার চতুর্পদী দেওয়া আছে। কত পদী দেওয়া আছে ভাইয়া? চতুর্পদী দেওয়া আছে। তুমি সিম্পলি কি করবা, যদি চতুর্পদী দেওয়া থাকে, অবভিয়াসলি এর যে পাওয়ার, এর পাওয়ারটা কিন্তু 3 হবে, ঠিক আছে? এটা একটা ত্রিঘাত হবে, ত্রিঘাত, 3 ঘাত, সর্বোচ্চ ঘাত হবে 3। আবার যদি এখানে চতুর্পদী না থাইকা ত্রিপদী দেওয়া থাকতো, ত্রিপদী যেমন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মনে করো টু দি পাওয়ার দিল 24, তখন আমার পদ সংখ্যা কত হবে? আমি বুঝতেই পারতেছি, যেহেতু আমার সর্বোচ্চ পাওয়ার 2, তুমি এই সর্বোচ্চ পাওয়ারের সাথে জাস্ট এই যে 24 বা যেটা দেওয়া থাকবে সেটার গুণ করবা। 24 দুগুণে কত? 48, তার মানে আমার পদ সংখ্যা হবে 49টা। এভাবে মনে রাখো, তাহলে সহজে পারবা। যেমন এইখানে দেখো সর্বোচ্চ পাওয়ার কত? 3, আর এখানে আলটিমেট পাওয়ার কত? 4। তাহলে 3 চারা কত? 3 গুণ 4, 3 গুণ 4, 3 চারা 12। তার মানে এখানে আসলে 12 আছে। এখন এখানে যদি 12 থাকে তাহলে পদ সংখ্যা কত হবে? 12 যোগ 1। বলো বুঝছো কিনা? আমার তাহলে পদ সংখ্যা আমরা কিন্তু সহজে নির্ণয় করতে পারবো নাকি পারবো না? বলো। এটার অ্যাকচুয়াল নিয়ম জানো না, বড় অঙ্ক আসলে কিভাবে করে? যেমন এখানে কিন্তু সূত্র, এটা একটা সূত্র তাই না, এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল কিউব টু দি পাওয়ার কত? টু দি পাওয়ার 4। তার মানে এক্স মাইনাস 1 টু দি পাওয়ার 12। এখন পাওয়ার যদি 12 হয় তাহলে পদ সংখ্যা হবে 13টা। মানে এভাবে করতে আসলে খুব যে সময় লাগে এমন না। তোমাদের যদি কারো এটা মানে মনে না থাকে তখন তোমরা এভাবে নিজেরা করে করবা। বাট আমার মনে হয় এখানে এভাবে করলে একটু সময় কম লাগে, তাই না? তুমি জাস্ট দেখবে এখানে পাওয়ার কত? 3, আচ্ছা এখানে পাওয়ার কত? 4, তাহলে 3 4 12 আর 1 যোগ 13 শেষ। এখন নিচে কি আছে দেখি। আরেকটা দ্বিপদী দেওয়া, এটা কিন্তু একটা প্রপার দ্বিপদী, পাওয়ার আছে 6, তার মানে বিস্তৃতি করলে আমি 7টা পদ পাবো। বিস্তৃতিতে এক্স মুক্ত পদ কত? আচ্ছা, এক্স মুক্ত পদের অঙ্ক আসলে কিভাবে করবা? মধ্যপদ নির্ণয় করলে যেভাবে করবো অনেকটা সেরকমই, বা অমুক বা এক্স এক্স স্কোয়ার এক্স কিউব এগুলো সহগ নির্ণয় করে এই টাইপের অঙ্ক আসলেও কিন্তু আমরা এই অনেকটা সেম নিয়মই আমরা করি। প্রথমে এক্স কিউব লাগবা, মানে যে দেখো প্রথম পদটা আমি লিখলাম, তারপরে দ্বিতীয় যে পদ -1/x³ সেটা লিখবা, -1/x³ লেখা হয়েছে? আচ্ছা হয়েছে। এখন দেখবা সর্বোচ্চ পাওয়ার কত আমার? 6 না? ঘাত, ঘাত কিন্তু 6, তার মানে এটাকে তুমি যখন বিস্তৃতি করবা তুমি যে 7টা পদ পাবা, প্রত্যেকটা পদেই আমার যে উপরে পাওয়ার কিন্তু, মনে করো এখানে যদি 3 থাকে তাহলে এখানে 3 থাকবে, যদি এখানে 4 থাকে তাহলে এখানে 2 থাকবে, যদি এখানে 5 থাকে তাহলে দেখি 1 থাকবে, তাই না? মানে মোট পাওয়ারের যোগফল কিন্তু ওই 6ই থাকবে। এটা কিন্তু নিয়মের মানে একদম দ্বিপদীর বিস্তৃতির সম্ভবত এইটা হলো গিয়ে একদম মনে করো প্রথম নিয়ম, প্রথম না আসলে দ্বিতীয় নিয়ম আর কি, ঠিক আছে? এটা বেসিকের উপরেও বেসিক। এইটা যে পারে না তার আমি মনে করি বিস্তৃতির মানে পাশ করার তার অধিকার নেই, এই জিনিস যে না পারে, ঠিক আছে? আচ্ছা, এক্স মুক্ত পদ যেহেতু চাইছে, আমি কিভাবে বুঝবো এক্স মুক্ত পদ কোনটা হবে? তুমি এক্স কিউবের উপরে যদি 2 বসাও আর এইটার উপরে তাহলে কত বসাতে পারবা বলো? আমার মোট পাওয়ার 6, এখানে যদি তুমি 2 বসাও তাহলে এইটার উপরে তুমি কত বসাতে পারবা? তুমি কি 3 বসাতে পারবা? তুমি 3 বসাতে পারবা না, তুমি 4 বসাইতে পারবা, কারণ 4 আর 2 যোগ করলে 6 হয়। আচ্ছা দেখো তো, তুমি যদি 4 বসাও তাহলে দিন শেষে কি হয়? দিন শেষে হয় এখানে x⁴ থাকবে, আর এখানে কিন্তু নিচে x⁴ হবে। তার মানে এটা 1/x⁴ হবে। বাট আমাকে তারা বলছে এক্স মুক্ত পদ। এক্স মুক্ত পদ তাহলে কখন হবে? আমার অবশ্যই এখানে 3 এখানে 2 এখানে 4 বসানো যাবে না। আচ্ছা দেখি তো, অন্য কিছু ট্রাই করে দেখতে হবে, ঠিক আছে? আমি যদি এখানে 2 এখানে 4 না বসাইয়া, মনে করো এখানে 3 এখানে 3 বসাও, তাহলে কি হবে? একটু তাড়াতাড়ি ক্যালকুলেশন করা লাগবে। এখানেও 3, আবার এখানেও 3, দেখো তাহলে হয় কিনা? এখানেও 3, এখানেও 3, তাহলে এখানে কি x⁹ আবার এখানেও কিন্তু নিচে 1/x⁹, আর এখানে কিন্তু একটা মাইনাস থাইকা যাবে। তো মাইনাসটা আমি এদিকেও দিতে পারি, বলো বুঝছো কিনা?
এটা কিন্তু এক্স টু দি পাওয়ার 9 আর এক্স টু দি পাওয়ার 9 কাটাকাটি যাবে, অর্থাৎ এক্স মুক্ত পদ হবে। এখন সহগের পার্টটা কিন্তু আমি করে নেই, আগে সহগ লিখতে হবে না, সহগ কত, এটা যেহেতু দেখো সহগ খুবই সহজ, আমার সর্বোচ্চ এন এর মান কত, এন এন মান হলে সর্বোচ্চ ঘাত 6, তাহলে এখানে তোমার লিখতে হবে আগে এই যে 6c, আর এখানে পাওয়ার দেখো 3 3 দিতে পারো, 6c3, 6c3 এর ভ্যালু একটু বের করো, 6c3 এর ভ্যালু আসছে 20, আর আগে আছে মাইনাস, তার মানে -20। এদিকে তো -20 আকারে অ্যান্সারই দেওয়া নাই, আমার অ্যান্সার দেখো কি দেওয়া আছে, এই যে 6c3, ঠিক আছে 6c3, ওই তো অ্যান্সার কি -63 না, তাহলে এই প্রথমটা কিন্তু -63, কারণ -1^3 মানে মাইনাস, ঠিক আছে -63, এইটাই হলো আমাদের অ্যান্সার। বলো বুঝতে পারছো নাকি পারো নাই? এরপরে চিটাগং বোর্ড 23 সালের কোশ্চেন, এটা একটা দেখো, একটা দ্বিপদী দেওয়া, দ্বিপদীর উপরে পাওয়ার 6, তার মানে অবশ্যই পদ সংখ্যা হবে 7, এক নাম্বার সত্য কথা। দ্বিতীয়ত কি বলছে, এক্স টু দি পাওয়ার 4 এর সহগ -15/16। আচ্ছা, তাহলে তোমার তো আগে এক্স টু দি পাওয়ার 4 এর সহগটা বের করতে হবে, কিভাবে করবা, খুবই সিম্পল, প্রথম পদ লেখো, দ্বিতীয় পদ লেখো, তারপরে এক্স টু দি পাওয়ার 4 দেখো কত আছে, আছে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 যদি তুমি বানাইতে চাও, তোমার দ্বিতীয় পদের উপরে কত দিতে হবে, কমন সেন্স তাই না, কত দিতে হবে, কত দিলে এক্স টু দি পাওয়ার 4 হবে, 4 দিলে। আচ্ছা, এখানে যদি তুমি 4 দাও তাহলে এখানে কত দেবা, মোট তো 6, তাহলে এখানে তোমার দিতে হবে 2, আর সহগ কত, সহগ হবে দেখো এন এর মান 6c, 4ও লিখতে পারো 2ও লিখতে পারো, তোমার ইচ্ছা, ভ্যালু সেম। আচ্ছা, এইটা হলো আমার এক্স টু দি পাওয়ার 4 সম্বলিত পদ। আচ্ছা, সহগটা আমরা কিভাবে বের করবো তাইলে, এই 6c4 এর ভ্যালু একটু আগেও কত বের করলাম, 15 নাকি, হ্যাঁ 15, 6c4 এর ভ্যালু 15, একের স্কোয়ার করলে কিন্তু একই হয়, একের পার্টটা আসলে না লেখলেও খুব একটা ক্ষতি নাই। আর এখানে দেখো 2 টু দি পাওয়ার 4, মাইনাসটা কিন্তু আর থাকবে না, কারণ যেহেতু উপরে মানে এখানে একটা জোড় সংখ্যা আছে, মাইনাসটা কিন্তু খাইয়ে ফেলাবে, তাহলে নিচে আছে 2 টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত, 16, তার মানে আমার থাকবে কত, 15 ডিভাইডেড বাই 16, আর সাথে আছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত হইলো, 15/16। বাট এইখানে আমার কত দেওয়া, -15/16 দেওয়া না, বলো তো, তাহলে এটা তো, এটা কি হবে, অবশ্যই হবে না। তাহলে 2 যদি না হয়, হবে কি কি, হবে 1 নাম্বার আর 3 নাম্বার, অর্থাৎ এই বি হলো কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 3 নাম্বার কিভাবে কারেক্ট অ্যান্সার, দেখো এক্স কিউবের সহগ নির্ণয় করতে হবে, এটা তোমরা নিজেরা 1 মিনিটের মধ্যে নির্ণয় করবা, কিভাবে দেখো, এই প্রথম পদ, এই যে দ্বিতীয় পদ, আচ্ছা এক্স কিউব, তার মানে এখানে 3 দিতে হবে, কারণ এখানে 3 দিলেই আমরা এক্স কিউব পাবো, এখানে 3 দিলে এখানে অটোমেটিক 3 দিতে হবে। আর আমার সহগ কত হবে, সহগ হবে 6c3। আচ্ছা, 6c3 এর ভ্যালু একটু আগে কত পাইলাম, 20, একের কিউব করলে তো একই হয়, আর এখানে কত 2 কিউব, তার মানে 8, তাহলে আগে আচ্ছা মাইনাস আছে, কিন্তু এখানে কিন্তু মাইনাসটা রয়ে যাবে, কারণ উপরে এটা কিন্তু একটা বিজোড় সংখ্যা, তাই তো। আচ্ছা, এক্স ডিভাইডেড বাই 2 কিউব, 2 কিউব মানে হলো গিয়ে 8, তার মানে এই যে -20/8, এইটাই হইলো এক্স এর সহগ। কাটাকাটি করলে কত হয়, 4 5 20, 4 2 8, তার মানে -5/2। দেখো তো এটাই হয়েছে কিনা অ্যান্সার, কোনো সমস্যা নাই, একেবারে সহজ, 1 মিনিট লাগবে না ইনশাল্লাহ, তার আগে পারবা। এক্স স্কোয়ার -2 ডিভাইডেড বাই এক্স কিউব। আচ্ছা, আরেকটা দ্বিপদী দেওয়া, এই দ্বিপদীতে আমার পাওয়ার কত, 5, এটাকে বিস্তৃতি করলে আমরা মোট কয়টা পদ পাবো, 6টা পদ পাবো, হ্যাঁ। এরা বিস্তৃতিতে এক্স বর্জিত পদ, এখন এই যে 6টা পদ পাবো, 6টা পদের মধ্যে এক্স বর্জিত পদ কোনটা, এরকম যদি প্রশ্ন আসে তাহলেও আগের মতোই তুমি আগে প্রথম পদটা লেখো এক্স স্কোয়ার, দ্বিতীয় পদটা লেখো -2 ডিভাইডেড বাই এক্স কিউব, ঠিক আছে। শোনো, আমরা যখন প্রশ্নের অঙ্ক সলভ করছিলাম তখন এই জিনিসটা কি আমরা সব একেবারে 6টা পদ ভাঙাইছিলাম, বাট এখন আমরা মানে টেকনিক ইউজ করে এটা নির্দিষ্ট পদ লিখতেছি, মনে করো 2 নম্বর পদ লিখবো, 3 নম্বর পদ লিখবো, টেকনিক ইউজ করে লিখতেছি, ঠিক আছে। তো এই যে এক্স স্কোয়ার লিখলাম আর এটা লিখলাম, এরপরে বলছে কি এক্স বর্জিত পদ। এখন আমার ওভারঅল মোট পাওয়ার কত, 5 না, মোট পাওয়ার যদি 5 হয়, তুমি এখানে যদি 1 দাও এখানে যেতে পারবা 4, তুমি এখানে যদি 2 দাও এখানে যেতে পারবা 3, এখানে যদি 3 দাও এখানে যেতে পারবা 2। এই প্রশ্নে কি তোমাদের কারো সমস্যা আছে পাওয়ার নিয়ে, পাওয়ার নিয়ে সমস্যা থাকলে কিন্তু তুমি এগুলো পারবে না।
দেখো এখন এক্স বর্জিত কখন হবে, এখানে যেহেতু এক্স স্কোয়ার, এখানে এক্স কিউব, তার মানে আমি কিন্তু এটা কিন্তু তোমরা সবাই বুঝে গেছো, এখানে যদি একটা কিউব দাও, 5 থেকে 3 বিয়োগ করলে কত, 2, তাহলে এখানে হবে 2। দেখো তো আমার এক্স কি বর্জিত হয়ে গেছে না? বুঝতেছো? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এক্স কিন্তু বর্জিত হয়ে গেছে। আর সহগ কত, সহগ তো পার্টটা এখন আমি লিখে নেই। এন এর মান কত, 5, তাহলে এন সি। আর আর এর জায়গায় তুমি 3ও বসাইতে পারো, 2ও বসাইতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? মনে করো আমি 2 বসাই, কারণ 5C2 আর 5C3 দুইটার ভ্যালুই সেম। 5C2 ভ্যালু আসছে 10। আচ্ছা তাহলে 10 ইন্টু, এটা তো কাটাকাটি চলে গেছে, আর এখানে কিন্তু কি এই যে -2 এর স্কোয়ার আছে, দেখো -2 এর স্কোয়ার কত, 4, 4×10 = 40। কোনো সমস্যা আছে ভাইয়া তোমাদের? বলো, সমস্যা থাকলে এখনই কোশ্চেনটা করো। দেখো এটা কিন্তু ভাইয়া অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কতগুলা বোর্ডে আসছে, কতবার বোর্ডে আসছে, তোমার পরীক্ষা কিন্তু এটা আসার সমূহ সম্ভাবনা আছে। বলো সমস্যা কি আছে এখানে? আচ্ছা তাহলে আমি পরেরটায় যাই নাকি? হুম 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 হুম। আচ্ছা ঠিক আছে, পারতে হবে কিন্তু এগুলো যদি পরীক্ষা আসে। দেখলা এটা কিন্তু একটা দুধভাত মার্কা কোশ্চেন দিয়ে দিল, এমসিকিউ প্রশ্ন দিল, তাই না? NC2, তাহলে এনসি টুর ভ্যালু, সরি এনসি, হ্যাঁ NC2 এর ভ্যালু, সরি এন কেন বলতেছি, 9, 9C2 এর ভ্যালু কত, 36। এই যে 36 অ্যান্সার। এটা তো বোঝানোর কিছু নাই, তাই না? n সমান সমান 5 এর জন্য প্যাসকেলের সূত্রের বিবৃতির চতুর্থ পদ, দেখো চতুর্থ পদ না, যদি চতুর্থ পদ হয় তাহলে চতুর্থ পদের সহগ কেমন হবে? প্রথম পদের সহগ কত, প্রথম পদের সহগ কিন্তু অনেকটা এরকম, মনে করো NC0, মানে যত নাম্বার পদ এখানে কিন্তু তার থেকে এক কম বসতো, মনে আছে? NC0, NC1, NC2, তাহলে যেহেতু চতুর্থ পদের সহগ, তাহলে এটা কত হবে, এটা হবে NC3। এখন n এর মান কত বইলে দিছে আমার উদ্দীপকে, 5, তাহলে 5C3, এটা হলো চতুর্থ পদের সহগ। বলো বুঝছো কিনা? হ্যালো, অ্যান্সার হবে এই যে 5C3। কোনো সমস্যা নাই, যদিও আমি কিন্তু তোমার একটু আগে দেখাইছি যে এই যে 5C3 লেখো আর 5C2 লেখো, ভ্যালু কিন্তু সেম, কিন্তু তারা মানে বই বই অনুসারে দিছে, ঠিক আছে? বই অনুসারে, এজন্য আমরা 5C3 অ্যান্সার করছি। আচ্ছা দেখো, দুইটা প্রশ্নের উত্তর দিতে বলছে এই 15 আর 16 উদ্দীপক থেকে। উদ্দীপকে একটা বলো তো কি দেওয়া আছে, একটা বিস্তৃতি দেওয়া আছে, বাট এই বিস্তৃতিটা কেমন বিস্তৃতি? এটা একটা ত্রিপদী বিস্তৃতি। আচ্ছা এই ত্রিপদী বিস্তৃতিকে যেহেতু এমসিকিউ দিচ্ছে, আমরা এমসিকিউর মতো করেই করি। বিস্তৃতিতে পদ সংখ্যা বইলা দিছে 7, আমার কিন্তু পদ সংখ্যা নির্ণয় করতে বলে নাই, পদ সংখ্যা বইলা দিছে, তাহলে আমার এন এর ভ্যালুটা জানতে চাইছে। কিভাবে করব, যেহেতু এটা একটা ত্রিপদী, ত্রিপদী দেখো তো এখানে সর্বোচ্চ পাওয়ার কত আমার, 2 না? আর বাইরে আলটিমেট পাওয়ার কত, n, তাহলে 2 এর সাথে n গুণ করো, কত হইলো, টোয়াইস n। আর আমরা জানি পাওয়ার যত থাকে, আমার ঘাত সংখ্যা মানে সরি ঘাত যত থাকে বা পাওয়ার যত থাকে, পদ সংখ্যা কিন্তু তার থেকে এক বেশি হয়, তাহলে 2n+1, এটা হলো পদ সংখ্যা। আর প্রশ্ন মতে আমার পদ সংখ্যা তারা বলে দিয়েছে 7, তাহলে 2n+1 = 7, তাহলে n এর ভ্যালু কত আসে, n এর ভ্যালু আসে 3। এটাই আমার n এর ভ্যালু। কোনো সমস্যা এখানে? প্রদত্ত প্রদত্ত বিস্তৃতির চতুর্থ পদটা নির্ণয় করতে বলছে। এটা আমরা কিভাবে করতে পারি ভাই, চতুর্থ পদ নির্ণয়? প্রথমত আমি তো আগে ত্রিপদী যেটা ছিল সেটাকে দ্বিপদীতে কনভার্ট করে আমার লেখা লাগবে, ঠিক আছে? কনভার্ট করে লেখলে কেমন হয়, এখানে কোন সূত্র, a² - 2ab + b², তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ারের উপরে আবার আছে কি n, মানে টু দি 2n, টোয়াইস n আর কি, ঠিক আছে? এইটা টোয়াইস n, এটা হলো আমাদের নির্ণেয় দ্বিপদী। ত্রিপদীকে আমরা দ্বিপদীতে কনভার্ট করে নিলাম, এটা করার জন্য এটা করা মাস্ট, ঠিক আছে? আচ্ছা এখন বলছে কি চতুর্থ পদ, চতুর্থ পদটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি ভাই, বলো? এটা নিজের একটু চেষ্টা করো। চতুর্থ পদ, প্রথমে তুমি 1 লেখো, তারপরে তুমি -2x লেখো। বলছে কি চতুর্থ পদ না, তাহলে চতুর্থ পদে এই যে দ্বিতীয় যে পদটা তুমি লেখছো এখানে কিন্তু 3 বসাই দেবা, তাই না? কারণ প্রথম পদে এর উপরে পাওয়ার 0 ছিল। যততম পদ
এর উপরে পাওয়ার কিন্তু এক কম হবে, যেহেতু 4 নাম্বার পদ তাহলে এখানে আমি পাওয়ার দিছি 3। আর এখানে যে সহগ পোর্শনটা আছে, সহগে আমি কত দেব, আমার এন এর মান কত, এন এর ভ্যালুই কিন্তু টুয়াইস এন, ঠিক আছে। তো এখানে 2n সি 3 দিয়ে দাও, 2n সি 3। আচ্ছা দেখি তো আমার ভ্যালু কত আসে এখানে, এই যে আমার 2x, আচ্ছা কত হয়, -2, 2 এর কিউব করলে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 -8 x কিউব। দেখো আমার অপশনগুলোর ভিতরে প্রথমটা বাদে বাকি যে তিনটা অপশন আছে, তিনটা অপশনই কি দেওয়া আছে দেখো তো, তিনটা অপশনে কি দেওয়া, তিনটা অপশনে কিন্তু আমার এক্স কিউব দেওয়া। আর একটু আগে আমার এই যে প্রথম যে এমসিকিউটা আছে, প্রথম এমসিকিউ এর সাহায্যে আমরা কিন্তু এন এর ভ্যালুটা বের করছি, এন এর ভ্যালুটা কত বের করছি, 3 বের করছি না। তাহলে এন এর জায়গায় তুমি কিন্তু একসাথে 3 বসাই দিলেই পারতা। 3 বসাইয়া যদি দাও তাহলে কত হয়, 3 দুগুণে 6 হয় না, তাহলে একসাথে তুমি উপরে 6 লেখো, 6 3 জাস্ট। আর এখানেও কিন্তু 1 এর উপরে কিউব আছে, বাট সেটা লেখা লাগে না, তাই না। ওকে, এখন 63 ভ্যালু কত, 63 কিন্তু অনেকবার আসতেছে তাই না, এটা মুখস্থ হয়ে যায় করতে করতে। 20, তাহলে এই 20 সাথে আর এখানে -8 x কিউব, তাহলে গুণ টুন করলে কত হয়, 8 দুগুণে 16 প্লাস মাইনাসে মাইনাস, -160 x কিউব। বলো বুঝছো নাকি বুঝো নাই, খুব কি কঠিন, এটা কিন্তু 1 মিনিট মানে পারবা, যদি বেশি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই পারবা 1 মিনিটের মধ্যে। এরপরে একটা বিস্তৃতি দেয়া আছে, বিস্তৃতির এক্স এর সহগ নির্ণয় করো। আচ্ছা এই টাইপের ম্যাথে একটু সময় লাগবে, ঠিক আছে। যখন তোমার একটা দ্বিপদী কিন্তু দেশে, এই একটা দ্বিপদী, ঠিক আছে, দ্বিপদীর উপরে পাওয়ার আছে 5, এর সাথে আরেকটা দ্বিপদী কিন্তু এখানে পাওয়ার 1, ঠিক আছে, বিস্তৃতি না, যদি গুণাকারে দেয় তারপর এরকম কোশ্চেন আসে। আমরা আমাদের বইয়ের যে বড় প্রশ্ন আছে সেখানে কিন্তু এগুলো সলভ করছি, আমাদের অনেক সময় লাগতো, বাট এমসিকিউতে আসলে আমরা তো সেভাবে করতে পারবো না, একটু শর্টকাট করতে হবে। কিরকম, মনে করো এটার সাথে এটা গুণ আছে না, গুণটা আমরা এভাবে দেখাইতে পারি। গুণ মানে কি, তুমি প্রথমে 1 এর সাথে এই পুরো গুণটা দেখাবা, তারপরে প্লাস এক্স এর সাথে এই পুরো গুণটা দেখাবা। আমি কিরকম করতে পারি কিনা আগে সেটা বলো, বলো এই লাইনটা আমি কি লিখতে পারি নাকি পারি না। পারি। এখন ঘটনা হইলো আমার এক্স এর সহগ চাইছে, শুধুমাত্র এক্স এর সহগ। আমার এইখানে 1 - x⁵, এটাকে যদি আমরা দ্বিপদী মানে বিস্তৃতি করি, আমি কিন্তু 6টা পদ পাবো। 6টা পদ আমার লাগবে না, কারণ আমার শুধুমাত্র ওই পদগুলাই লাগবে যেখানে এক্স আছে। তুমি যদি এটাকে বিস্তৃতি করো, তুমি এক্স পাবে, x² x³ x⁴ এগুলো সব পাবা, বাট আমার লাগবে শুধুমাত্র এক্স, তাই না। আচ্ছা তুমি প্রথম পদের দিকে একটু তাকাও ভাইয়া, প্রথম পদ যেহেতু 1 গুণাকারে আছে, তার মানে আমি ভিতরে যেই এক্স পাবো সেটাই থাকবে। দেখো মনে করো এরকম আছে x × x², তাহলে তোমার গুণ করলে কিন্তু x³ হয়ে যায়, কিন্তু তুমি যদি 1 এর সাথে x² গুণ করো তখন কিন্তু x²ই থাকে। এই কথাটা আমি তোমারে বুঝাইলাম, যেখানে যেহেতু বাইরে 1 আছে, এর সাথে এই ভিতরে তুমি এক্স এর যত পাওয়ার পাবা সেই পাওয়ারটাই থাকবে, পাওয়ার কিন্তু চেঞ্জ হবে না এক্স এর, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি ভিতরের এই যে দ্বিপদীকে বিস্তৃতি করলে আমি তো মোট 6টা পদ পাবো, বাট সেই 6টা পদের মধ্যে আমি শুধুমাত্র যেই পদে এক্স, শুধুমাত্র এক্স আছে, যেহেতু এখানে এক্স এর সহগ চাইছে, আমি শুধুমাত্র x⁴ ওই পদটা এখানে লিখতে চাইতেছি, ঠিক আছে। তাহলে লেখো x⁴, যদিও টু দি পাওয়ার 1 আসলে লেখা লাগে না, তাহলে এর সহগ কত হবে ভাইয়া, দেখো x⁴ যদি 1 হয়, আচ্ছা শুধু x তো লেখাও যাবে না, একটু ভুল করে ফেলে, সেটা কিন্তু -x, তাই না, এটা কিন্তু আসলে -x এর উপরে পাওয়ার 1, পাশাপাশি এই যে 1 এর উপরে তাহলে পাওয়ার কত হবে, মোট পাওয়ার যেহেতু 5, তাহলে 1 এর উপরে পাওয়ার কিন্তু 4, যদিও সেটা লেখা লাগে না। আর সহগ কত, সহগ হবে 5c1, এটা হলো সহগ, এটা কিন্তু আমি পাইলাম। এখন এর সাথে কিন্তু আবার এই 1 গুণাকারে আছে, বাট 1 গুণ আসলে করা লাগবে না, কারণ 1 গুণ করা যে কথা, না করাও সেম কথা। এখন এই যে 5c1 এর ভ্যালু কত, ভ্যালু 5, 5 এর সাথে 1⁴ গুণ করলে কিন্তু 5ই থাকে, তার মানে আমি একসাথে এখানে শুধুমাত্র 5 লেখা দিই, ঠিক আছে। আচ্ছা আবার এখানে 1 - x⁵, কিন্তু এর সাথে কিন্তু x গুণাকারে আছে। এখন তুমি যদি এখান থেকে x আনো, এখান থেকে যদি x আনো, তার সাথে x গুণ করে কিন্তু x² হয়ে যাবে। তো
তো আমি কিন্তু বিস্তৃতির মধ্যে থেকে এক্স সম্বলিত যে পদটা আমি পাবো সেটা লিখবো না, আমি একটা ধ্রুবক এখানে লিখবো, মানে এক্স থাকবে না, এক্স টু দি পাওয়ার 0 থাকবে। ঠিক আছে, তাইলে আমি এখানে থেকে লিখতে পারি একেবারে আমার এক্স, এক্স তো না মাইনাস এক্স আর কি, মাইনাস এক্স টু দি পাওয়ার কত বসাইতে হবে, টু দি পাওয়ার 1 কিন্তু আমি বসাইতে পারবো না, কারণ আমার বাইরে একটা এক্স আছে। টু দি পাওয়ার বসাইতে হবে 0, এখানে যদি 0 হয় তাহলে 1-এর উপরে পাওয়ার কত বসবে, 1-এর উপরে পাওয়ার বসবে মোট 5। বলে এই পর্যন্ত সমস্যা কোনো? এর সাথে যে সহগটা বসবে, সহগ কত, সহগ হবে 5c5 অথবা 5c0 তুমি লিখতে পারতো, তোমার ইচ্ছা। আর এই পুরোটার সাথে কিন্তু তোমার এক্স গুণ আছে, এক্স গুণ আছে, এক্স কিন্তু গুণ আছে, আর মাঝখানে আছে যোগ। আমি মানতেছি এটা একটু কঠিন ভাইয়া, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রথম যে পোর্শন এটার মান কত আসে, -5x, আর দ্বিতীয় পোর্শনটা দেখো টু দি পাওয়ার 0, তার মানে তো 1 টু দি পাওয়ার 5, এটার মানে 1, আবার 5c5 এর ভ্যালু 1, এটার সাথে x, 1 এর সাথে x গুণ করলে হবে x, x অক্ষে x প্লাস, তাহলে প্লাস x, -5x প্লাস x মানে কি -4x। এখন বলছে কি কোশ্চেনে যে x এর সহগ কত, x এর সহগ কত -4। দেখো ভাই আমি বুঝাইছি দেখা আমার অনেকটা সময় লাগছে, আর তোমরা পরীক্ষার হলে তো আর কাউরে বুঝাবা না, তুমি কিন্তু নিজে করবা, তোমার কিন্তু এত সময় লাগবে না। তুমি সিম্পলি কি করবা, যদি এই টাইপের প্রশ্ন আসে তাহলে 1 এর সাথে এই পুরো পোর্শনটা গুণ দেখাবা, তারপর প্লাস এক্স এর সাথে এই পুরো পোর্শনটা গুণ দেখাবা, তারপর তোমার বুঝতে হবে যে এখান থেকে কোন পদগুলো আমার শুধুমাত্র লাগবে, সেই পদগুলোই আমি লিখবো। ঠিক আছে, এক্স যেহেতু এক্স চাইছে তাহলে এক্স আমার আনতে হবে আর কি। যদি এক্স স্কোয়ারের সহগ চাইতো তাহলে কিন্তু আমরা ওই অনুসারে পদগুলো লিখতাম। বলো বুঝছো? প্র্যাকটিস করতে হবে আসলে, আর কিছু নাই এখানে বলার মতো আমার। 18 নম্বরটা দেখো, একটা বিস্তৃতি দেয়া, বিস্তৃতিতে পদ সংখ্যা কত, যেহেতু একটা দ্বিপদী তাহলে আবার পাওয়ার আছে 8, তার মানে পদ সংখ্যা 9, এই কথাটা সত্য। পরবর্তী 2, দ্বিতীয় পদের সহগ কি -8, দেখি তো বের কইরা দ্বিতীয় পদের সহগ কত হবে, 8c1, 8c1 মানে কিন্তু 8 অক্ষে 8, বাট ওয়েট আ মিনিট, এখনো কিন্তু খেলা একটু বাকি আছে। এই যে এক্স, এক্স এর উপর আমার পাওয়ার, দ্বিতীয় পদ যেহেতু পাওয়ার হয়ে যাবে 7, আর -1/x এইটার উপরে পাওয়ার হবে 1। ঠিক আছে, আচ্ছা তাহলে এই x⁴, আর এখানে যেহেতু মাইনাস আছে, আর এখানে বিজোড় সংখ্যা, তার মানে এটা কিন্তু মাইনাসটা আমার থাইকা যাবে, এই মাইনাসটাই আসলে এখানে এসে পড়বে। বলো বুঝছো? তাহলে আমার দ্বিতীয় যে পদ, দ্বিতীয় পদ হলো এইটা, দ্বিতীয় পদের সহগ কত, এইটা -8। ঠিক আছে, আচ্ছা পরবর্তী এক্স বর্জিত পদ। আচ্ছা এক্স বর্জিত পদ আমরা কিভাবে জানি করব, প্রথমেই দেখবে এটা কি জোড় সংখ্যা, হ্যাঁ জোড় সংখ্যা, তাহলে তো খুবই সহজ, প্রথমটা এক্স লেখো, তারপরে কি -1/x, তাই না, তাহলে -1/x। এখন 8কে ভাঙাইয়া, 8কে যেহেতু এখানেও এক্স এখানেও এক্স, তার মানে আসলে আমার মধ্য পদটাই বর্জিত পদ। ঠিক আছে, এখানে যদি তুমি 4 দাও, 8কে ভাঙাইয়া 4 তাহলে কিন্তু আমার এইটা একটা কাটাকাটি চলে যায়। ঠিক আছে, x⁴, এখানে x⁴ কাটাকাটি যায়, আর সহগ কত হবে, সহগ হবে 8c4, তাই না, একদম সহজ। 8c4 এর ভ্যালু কত, 8c4 এর ভ্যালু আসছে 70, তার মানে হ্যাঁ আমার কিন্তু এক্স বর্জিত পদ কত, 70। বলো বুঝছো নাকি বুঝো নাই? এর পরবর্তী এমসিকিউ, এই বিস্তৃতিতে মধ্যমানের পদ, দেখছো মধ্যমান চাইছে, যেহেতু পাওয়ার কত, পাওয়ার একটা জোড় সংখ্যা, এই সময় খুব সিম্পলি আমরা করতে পারি, প্রথম পদটা লেখো, দ্বিতীয় পদটা লেখো 1/x², যেহেতু মধ্যপদ তাহলে 6কে ভাঙাই দাও, 3 3, আর সহগ কত হবে, সহগ হবে 6c3, হয়ে গেল, আর কিছু বাকি নেই। 6c3 এর ভ্যালু কত, 6c3 20 নাকি, হ্যাঁ 20। আচ্ছা তাহলে সমান সমান 20, আর এখানে ক্যালকুলেশন করো x³ আর নিচে থাকবে x⁶, তার মানে 1/x³, তার মানে 20/x³। কোথায়, এই যে ডি নাম্বারটা। সমস্যা আছে কোনো? পরবর্তী দুইটা প্রশ্নের উত্তর দাও দেখি, একটা দেখো কত পদী দেওয়া, ত্রিপদী দেওয়া, পদ সংখ্যা বইলা দিছে, বিস্তৃতির চতুর্থ পদ নির্ণয় করতে বলছে। এখন চতুর্থ পদ তুমি যদি নির্ণয় করতে চাও, তোমার আগে এই এন এর মানটা জানতে হবে। কেউ আবার মনে করে না ভাইয়া এত খুবই সহজ, পদ সংখ্যা 7 দিছে তার মানে অবশ্যই এন এর মান 6, এই কাজটা করতে যায় না, কারণ এখানে কিন্তু এটা একটা ত্রিপদী দেওয়া, দ্বিপদী দেওয়া না।
তাহলে তোমার আগে দ্বিপদী অনুসারে সাজাইতে হবে। এটা কিন্তু মানে তুমি প্র্যাকটিস করতে করতে 1 সেকেন্ডের মধ্যে সাজাতে পারবে। এখানে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র ব্যবহৃত হয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার আর এন গুণ হইলে 2n হবে, ঠিক আছে, 2n। এই হলো আমাদের সেই দ্বিপদী। এখন আমার পাওয়ার যেহেতু কত 2n, বলছে কি পদ সংখ্যা 7, তার মানে আমি বলতে পারি যে পাওয়ার 2n প্লাস 1 ইকুয়ালস টু 7। তাহলে n এর মান কত? n এর মান 3। এবার বুঝছো? তাহলে আমার দ্বিপদীটা আসলে কেমন? দ্বিপদীটা হলো 2x প্লাস 1 টু দি পাওয়ার 3 দুগুণে 6। এই বুঝছো কিনা বলো? আচ্ছা, যদি বুঝে থাকো, এখন বলছে বিস্তৃতির চতুর্থ পদটা কত হবে। চতুর্থ পদ যে কোনো বলে এততম পদ নির্ণয় করো, আমরা কিভাবে করব বলো? প্রথম পদটা আগে লেখো যে 2x, তারপর লেখো 1। এখন যেহেতু চাইছে চতুর্থ পদ, তাহলে আমি 1 এর উপরে পাওয়ার কত দেব? 1 এর উপরে পাওয়ার দেব 3। এখন আমার মোট পাওয়ার ছিল 6, এখানে যদি তুমি 3 দিয়ে দাও, এখানে তোমার কত দিতে হবে? 3 দিতে হবে অবশ্যই, 6 থেকে 3 বিয়োগ করলে 3। আর সহগ কত? সহগ হবে 6c3। 6c3 মানে হলে গিয়ে 20, আর এটা করলে কত হয়? 2x এর কিউব, 8x কিউব, ঠিক আছে, গুণ করলে আবার হবে 160x কিউব। বলো বুঝছো কিনা? এটা আমাদের চতুর্থ পদ। কোনো সমস্যা হয়েছে এটা বের করতে? আচ্ছা, এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে, হ্যাঁ এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রম অনুসারে বিস্তৃতিতে দ্বিতীয় পদ 72 হলে এক্স সমান সমান কত হবে? দেখো এক্স এর ঘাতের যেহেতু বলছে ঊর্ধ্বক্রম, আমার ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, বাট আমার এইখানে 2x কিন্তু প্রথমে আছে। আমি জানি আমার প্রথম পদটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পাইতে থাকে ঘাত, তাই না? প্রথম পদে 2x এর উপরে পাওয়ার হলো গিয়ে 6, তারপরে 5, তারপরে 4, আস্তে আস্তে শূন্যর দিকে যাবে। বাট যেহেতু এখানে x এর ঘাতের ঊর্ধ্বক্রম বসে, আমি একটু কারসাজি করি, 1 প্লাস 2x লিখে দিই, তাইলেই আমার কেল্লা ফতে, ঠিক আছে, 1 প্লাস 2x টু দি পাওয়ার 6 লিখি। এখন বলছে কি বিস্তৃতিতে দ্বিতীয় পদ, এই বিস্তৃতির দ্বিতীয় পদ কত হবে বলো তো ভাইয়া? খুবই সহজ, 2 নম্বর পদ কত? তুমি আগে লিখবা 1, তারপর লিখবা 2x। যেহেতু দ্বিতীয় পদ, দ্বিতীয় পদে এই 2x এর উপরে কত বসবে? পাওয়ার কত দেব? পাওয়ার দেব 1। এখানে 1 বসলে এখানে কত বসবে? 5। আর আমার এই সহগ কত? 6। 6 কেন? কারণ এখানে আমার n হিসাবে 6 আছে। 6c, 5ও লিখতে পারো, 1ও লিখতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। আচ্ছা, করলে কত হয় দেখো তো? করলে হবে 2x, 6c1 মানে তো 6, তাহলে 6 দুগুণে 12x। 12x বলছে কি দ্বিতীয় পদ সমান সমান 72, তাহলে 12x সমান সমান 72। তাহলে x এর ভ্যালু কত? 6 12 72। কেমন লাগলো বলো তো অঙ্কটা? এখানে কিন্তু একটু টেকনিক আছে ভাইয়া। তারা বলছে ঊর্ধ্বক্রম অনুসারে, তো আমি যখনই দেখব যে আমার এক্সিস্টিং দ্বিপদীতে প্রথমে 2x আছে, এই 2x কিন্তু মানে তুমি যদি নিয়ম অনুসারে, আমি যে নিয়মে তোমার শিখেছি সেভাবে করো, তাহলে কিন্তু এটা ঊর্ধ্বক্রমে না, এটা কিন্তু আসলে অধক্রম অনুসারে আমরা সাজাই। যেহেতু ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে, তাই আমি 2x প্লাস 1 এর বদলে 1 প্লাস 2x লিখছি। বলো এতটুকু কি বুঝবা না পরীক্ষার হলে? তারপরে দ্বিতীয় পদে যে দ্বিতীয় পদ নির্ণয়, এটা তো বুঝছো, দ্বিতীয় পদে আমি কিভাবে লিখলাম? 12x। এগুলো এখন মানে তোমার মাস্টার হয়ে যাওয়ার কথা, যে এততম পদ নির্ণয় করো, এত এর সহগ নির্ণয় করো, এগুলো পারবা, চিন্তা করো না। আরো আছে, এখনো মনে হয় আরো 30টার মতো এমসিকিউ আছে, প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। একটা দ্বিপদী দেওয়া, দ্বিপদীর উপরে পাওয়ার 7, এই বিস্তৃতিতে এক্স কিউবের সহগ এত, এত হলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, এক্স কিউবের সহগ কত আগে আমরা সেটা বের করি, তারপর আমরা লিখবো যে প্রশ্ন মতে এটা সমান সমান এইটা, ঠিক আছে। আচ্ছা, এক্স কিউবের সহগ আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে এই যে প্রথম পদটা দেখো 1, দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ হলো গিয়া এক্স ডিভাইডেড বাই কে, না ভাই আগে কিন্তু একটা মাইনাস আছে, তাহলে মাইনাস এক্স বাই কে। ওকে, যেহেতু এক্স কিউবের সহগ জানতে চাইছে, এখন ভাইয়া এখানে আমি এক্স এর উপরে কত বসাইলে আমার এক্স কিউব পাবো? এখানে এক্স যেহেতু এখানে আগে থেকে 1 আছে, তাহলে এখানে শুধু একটা যদি তুমি 3 বসাও, তাহলে কিন্তু তুমি এক্স কিউব পাবা। এখন এখানে যদি তুমি 3 বসাও, তাহলে 1 এর উপরে কত বসাইতে হবে? আমার মোট পাওয়ার কিন্তু 7, তার মানে এখানে বসাইতে হবে 4, যদিও এটা আসলে বসান লাগে না। আর সহগ কত হবে? সহগ হবে 7c। তুমি যে কোনো একটা এই যে ঘাত দিতে পারো, 4ও লিখতে পারো, আবার 3ও লিখতে পারো, মান কিন্তু সেম, ঠিক আছে। এইটা হলো কি আমার এক্স কিউবের সহগ, দেখো তো কত হয়? 7c3 এর ভ্যালু কত আসে? 7c3 এর ভ্যালু আসছে 35।
35 ইন্টু, এই মাইনাসটা কিন্তু থাইকা যাবে যেহেতু উপরে বিজোড় সংখ্যা আছে, তাহলে মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই কে কিউব। এখন এক্স কিউবের সহগ কত দেখো তো, এক্স কিউব বাদে যা কিছু আছে সবই হলো গিয়ে এক্স কিউবের সহগ, তাহলে সহগ হইলো -35 ডিভাইডেড বাই কে কিউব, এটা হইলো এক্স কিউবের সহগ। সহগটা কত? সহগ হবে প্রশ্ন মতে -35 ডিভাইডেড বাই 27, এই যে দেওয়া আছে, তাই না? তাই এটা সমান সমান এইটা আমরা বলতেই পারি। দেখো তো এইখানেও আছে -35, এখানেও আছে -35, এটা বলতে পারো কিন্তু কাটাকাটি হয়ে যায়, ঠিক আছে। আমি শুধু লিখতে পারি যে কে কিউব সমান সমান 27, আর আমরা নিশ্চয়ই জানি, সরি এখানে নিচে কেন লিখলাম, কে কিউব, ঠিক আছে, কে কিউব। তাহলে কে এর ভ্যালু কত আসবে? 27-এর ঘনমূল হলো গিয়ে 3, 3 হলো আমাদের অ্যান্সার। বলো বুঝছো কিনা? এই কঠিন লাগছে বলো? একদম নিয়ম অনুসারে, জাস্ট তোমারে বলছে এক্স কিউবের সহগটা দিয়ে দিছে, তাহলে তুমি এই যে দ্বিপদী দেওয়া, দ্বিপদী থেকে আগে এক্স কিউবের সহগ নির্ণয় করলা, তারপর বলবা প্রশ্ন মতে যে এটা সমান সমান এইটা, তারপর তো ক্যালকুলেশন করে কে এর মান বের করতে পারবা। 1 - x⁶ আরেকটা দ্বিপদী দেওয়া, বিস্তৃতিতে চতুর্থ পদ, দেখো চতুর্থ পদ বলছে না, তাহলে এই যে প্রথম পদ, এই লেখো দ্বিতীয় পদ। এখন চতুর্থ পদের ক্ষেত্রে এই যে -x এর উপরে তুমি কত দেবা? তুমি কি 4 লিখবা? এটা তুমি তোমার অ্যান্সার করো, আমি বলবো না। চতুর্থ পদ চাইছে, তাহলে -x এর উপরে তুমি কত দেবা? তুমি কি 4 দেবা নাকি 5 দেবা নাকি কত দেবা? বলো বলো ভাই, নাইলে তো সমস্যা। না বললে আমি কেমনে বুঝবো তোমরা পড়াটা বুঝছো কিনা? দেখো যেহেতু চতুর্থ পদ, তাহলে অবশ্যই আমি এখানে সহগ হিসাবে 3, মানে সরি পাওয়ার হিসাবে কত, 3 দেবো। এখানে যদি তুমি 3 দাও তাহলে 1-এর উপরে তুমি দেবা কত, 3। আর আমার সহগটা কত হবে? সহগ হবে n মানে 6c3। ওকে, আচ্ছা, তাহলে 6c3-র ভ্যালু কত? 20 সম্ভবত। আর এটা কত? মাইনাসটা থাইকা যাবে, এক্স কিউব। তাহলে চতুর্থ পদ, দেখো চতুর্থ পদ কিন্তু আমরা নির্ণয় কইরা ফালাইলাম। বসে চতুর্থ পদের সহগ কত? সহগ কত? এক্স কিউবের সাথে কত আছে? -20, তাহলে আমার সহগ কত? -20। এরপরে দেখো দিনাজপুর বোর্ড 2023 কি আসছে? NCN = 1, হ্যাঁ NCN তো 1, তুমি চাইলে ক্যালকুলেটারে বসাইতে পারো। যদি কেউ না পারো বা ভুলে যাও 5C5 এর মান বের করবা, তাহলে কিন্তু তোমার 1 আসবে। আবার NC0 এর ভ্যালু 1, হ্যাঁ এটাও কিন্তু সত্য, তুমি ক্যালকুলেটারে বসাও 5C0, তাহলে দেখবা আমার ভ্যালুটা 1 আসে। আবার তুমি যদি ক্যালকুলেটারে 5C1 বসাও তাহলে তোমার ভ্যালুটা আসবে 5, ঠিক আছে, এটা আমি বললাম আর কি। তাহলে তোমার 1 নাম্বারটাও সত্য, 3 নাম্বারটাও সত্য, 2 নাম্বারে কি বলা দেখি তো? NCR, হ্যাঁ এটাও তো সত্য। তাহলে এটা কিন্তু সূত্র, মেন সূত্র, তাই না, এনসিআর এর সূত্র। তাহলে তোমার যেহেতু তিনটাই সূত্র, মানে তিনটাই সত্য, 1 2 3, ঠিক আছে। 25 নাম্বারে একটা বিস্তৃতি দেওয়া, যদিও এটা দ্বিপদী না, এটা একটা ত্রিপদী বিস্তৃতি। তাহলে যেহেতু ত্রিপদী, এখানে সর্বোচ্চ পাওয়ার কত? 2, আর আলটিমেট সর্বোচ্চ পাওয়ার কত? 3n। 3n এর সাথে 2 গুণ করলে কত হয়? 6n। পদ সংখ্যা কত হবে? ঘাতের থেকে 1 বেশি, তার মানে 6n প্লাস 1। প্রশ্ন মতে পদ সংখ্যা কত? 7, তার মানে 6n প্লাস 1 = 7। তাহলে n এর ভ্যালু কত আসবে? n এর ভ্যালু হবে 1। এই এটা কতক্ষণ লাগলো সলভ করতে? এরপরে একটা দ্বিপদী দেয়া, বিস্তৃতিতে দ্বিতীয় পদের সহগ তৃতীয় পদের সহগের সমান। তাহলে আমার দুইটা সহগ আগে বের করতে হবে। দ্বিতীয় পদের সহগ কত হবে? দেখো দ্বিতীয় পদ, তাহলে x লেখো, 1/x লেখো, তারপরে যেহেতু বলছে কি কত নম্বর পদ? দ্বিতীয় পদ বলছে না, বলো দ্বিতীয় পদ যেহেতু, তাহলে 1/x এর উপরে তুমি কত দেবা? 1/x এর উপরে তুমি অবশ্যই দেবা 1। এখানে যদি তুমি 1 দাও তাহলে x এর উপরে তুমি কত দেবা? দেখো ভাই এখানে কিন্তু আমার n এর ভ্যালুটাই বের করতে বলছে, ঠিক আছে। এখানে যদি তুমি 1 দাও, আমার মোট যেহেতু পাওয়ার n, তাহলে এখানে দেবা তুমি n-1। বলো তো বুঝছো কিনা? এটাই হলো আমাদের দ্বিতীয় পদ, ঠিক আছে, এটা আমাদের দ্বিতীয় পদ। এখানে আশা করি তোমাদের সমস্যা নেই। আবার তৃতীয় পদ, তৃতীয় পদটা কেমন? x লেখো, 1/x লেখো, যেহেতু তৃতীয় পদ, তাহলে এখানে আমার কত দেব? পাওয়ার 2। এখানে যদি তুমি 2 দাও তাহলে এখানে উপরে পাওয়ার কত হবে? n-2 হবে। আর সহগ হিসাবে কত থাকলো? সহগ হিসাবে
ও আমি তো সহগ এখনো দেইনি, তাই না? সহগ কত? সহগ এখানে হবে আমার এন সি, তুমি 1 লিখতে পারো, আবার এখানে তুমি লিখতে পারো এন সি 2, বুঝছো? আচ্ছা, তাহলে এটা সহগ যেহেতু দ্বিতীয় আর তৃতীয় পদের সহগ যেহেতু সমান, এখানে তাহলে আমি এক্স কিন্তু বাদ দিয়ে চিন্তা করতে পারি, তাই না? নাকি? আচ্ছা দাঁড়াও, একটু সুন্দর মতো লিখি, তো গুছানো লাগতেছে না। এটা সমান সমান এটা, তাহলে এখানে কত? এক্স স্কোয়ার, 1/x²। দেখো, এই এই পোর্শনটা নিয়ে আমি এখন কাজ করতেছি। এক্স টু দি পাওয়ার এন x⁻n-2 মানেই হলো x⁻n ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আবার এখানে আছে 1/x²। আবার সমান চিহ্নের এই পাশে x⁻n ডিভাইডেড বাই এক্স ইন্টু 1/x, মানে এক্স স্কোয়ার আমি কিন্তু একসাথে লিখতে পারি। আর এখানে তো NC1 NC2 আছে। শোনো, এখানে আমার আসলে এত কাহিনীর কোনো দরকারই ছিল না, কারণ এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স। বাট আমার বলছে যে শুধুমাত্র দ্বিতীয় পদের সহগ তৃতীয় পদের সহগের সমান। দ্বিতীয় পদের সহগ দেখো, যেহেতু এখানে 1 এখানে 1, তার মানে এখানে আমি কিন্তু কোনো সংখ্যা পাইতেছি না। আমার এইটাই হইলো গিয়ে সহগ, আর এইটা হইলো দ্বিতীয় পদের সহগ, আর এটা হইলো তৃতীয় পদের সহগ। তার মানে কি? তার মানে আসলে এই NC1 সমান সমান NC2। এখন তুমি আমার বলো এন এর মান কত? 3 অবশ্যই, তাই না? কারণ 3C1 সমান সমান 3C2। এটা সহজ একেবারে। তারপরে একটা দ্বিপদী দেওয়া, পাওয়ার আছে কত? 6, এর বিস্তৃতিতে তাহলে পদ সংখ্যা কত হবে? 7। 3 নাম্বার পদ, এই তোমরা আমার আগে বের করবা তৃতীয় পদ কিভাবে বের করবা, যে এক্স, এই যে -1/x, যেহেতু তৃতীয় পদ, তাহলে আমার এখানে কত দেবা? 2। আর এখানে বাকি থাকবে কত তাইলে? 4। আর সহগ কত দেবা? 6C2 দিতে পারো, 4ও দিতে পারো। আচ্ছা, 6C4 এর ভ্যালু কত? 15 না? 15 x⁴, এখানে x², তার মানে x² থাকবে, 15x²। ঠিক আছে, এটা কারেক্ট। আবার এক্স মুক্ত পদ, আচ্ছা যেহেতু এটা একটা জোড় সংখ্যা, আর এটাও এক্স এটাও এক্স, তাহলে একদম যে মাঝখানের বা মধ্যপদটাই আসলে এক্স মুক্ত পদ। তারপর আমরা কিভাবে করব? যে কোনো অঙ্ক যদি আসে যে এক্স মুক্ত পদ নির্ণয় করো, কিভাবে করবা? তুমি প্রথমে আবার এক্স লাগবা, তারপর যে দ্বিতীয় পদ -1/x আগে লেখা নেবা, তারপরে যা করবা। যেহেতু বলছে এক্স মুক্ত পদ, দেখো তোমার মোট সর্বোচ্চ ঘাত কত আছে? 6। এই 6কে ভাঙাবা এমন ভাবে এখানে একটু দেবা এখানে একটু দেবা যেন কাটাকাটি করে। দেখো, যেহেতু আমার এখানেও এক্স এখানেও এক্স, তার মানে আমি যদি সিম্পলি 3 আর 3 দেই, তাহলেই কিন্তু আমার এক্স মুক্ত পদ হয়ে যাবে। আর পাশাপাশি আমার সহগ কত হবে? 6C3। বলো, বুঝছো? 6C3 এর ভ্যালু তো 20, আর এটা তো কাটাকাটি চলে যায়। এখন একদল দাগাই দেবে যে ভাইয়া হ্যাঁ একদম ঠিক কথা বলছেন, এক্স মুক্ত পদ 20, বাট তোমার অ্যান্সারটা হবে না। কেন হবে না? কারণ এই যে মাইনাসটা আছে, -1, আর উপরে আছে কিউব, এই মাইনাসটা কিন্তু থাইকা যাবে যেহেতু এখানে একটা বিজোড় সংখ্যা, তাই না? নিশ্চয়ই তোমরা জানো যে -1 যদি কিউব থাকে, এটা কিন্তু -1ই থাকে, +1 কিন্তু হয় না। যদি 3-এর জায়গায় একটা জোড় সংখ্যা থাকতো তাহলে এটা +1 হইতো। এখানে কিন্তু এটা -20, বুঝছো কাহিনীটা কি হয়েছে? 3 নাম্বারটা কিন্তু আমার হবে না, হবে শুধুমাত্র 1 আর 2, বুঝছো? আচ্ছা, তাহলে এই যে একটা বিস্তৃতি দেওয়া আছে, বিস্তৃতিতে x³ সহগ কত, সরি y³ সহগ কত, আমরা এগুলো কিভাবে করব? আবার এই টাইপের ম্যাথ কিন্তু আমি শুরুতেই আজকে করেছি, তাই না? রাজশাহী বোর্ড 22 সালে আসছে, যেটা y³ সহগ চাইছে। y³ আমরা কিভাবে পাইতে পারি? তুমি প্রথমেই আবার প্রত্যেকবার এই যে 1 লেখলা, -3y লেখলা, তারপরে চিন্তা করবা যে এখানে -3y এর উপরে কত বসাইলে আমি y³ পাবো। কত বসাবা? 3 বসাবা, তাই না? 3 বসাইলেই তো আমার y³ হবে। এখন এখানে যদি তুমি 3 বসাও, 1 এর উপরে তুমি কত বসাইতে পারবা? 2 বসাইতে পারবা। আর আমার সাথে সহগটা কত হবে? 5C2 লিখতে পারো, 3ও লিখতে পারো, এই না? আমার y³ এর তাহলে সহগটা কত? দেখো, 5C2 এর ভ্যালু কত? 5C2 কত? 10। 1 এর স্কোয়ার করলে কিন্তু ওটা 1ই থাকে। আর -3 এর কিউব করলে কত? 3 3 9, 3 9 27, মানে -27। তাহলে -270 হয়ে যাবে। ঠিক আছে, -270, এটা হবে y³ এর সহগ। ওকে, বলো বুঝছো কিনা? আবার দেখো, NC2 সমান সমান NC3 হলে n এর মান কত? 3 আর 2 যোগ করবা, কত হবে? 5। এগুলো আসলে একেবারে মানে চোখ দেখা তুমি অ্যান্সার করতে পারবে এখন।
আরেকটা দেখো দ্বিপদী দেওয়া, দ্বিপদীর বিস্তৃতি পাওয়ার 10, মানে 11টা আমার পাওয়ার মানে পদ থাকবে আর কি বিস্তৃতি করার পরে। বিস্তৃতিতে নবম পদ, দেখলাম নবম পদ আমরা যখন প্রশ্নের অঙ্ক করেছি আমি কিন্তু অনেক বিস্তারিত ভাবে করাইছি, বাট আজকের ক্লাসে আমি তোমারে কিন্তু টেকনিক শিখিয়ে দিয়েছি যে খুব তাড়াতাড়ি কিভাবে করবা তুমি, তাই না? দেখো বলছি কি নবম পদ কিভাবে করবা বলো। এই লেখো 1, এই লেখো এক্স, তারপরে যেহেতু নবম পদ বলছে তাহলে এক্স এর উপরে তুমি পাওয়ার কত দেবা বলো? পাওয়ার দেবা 8 অবভিয়াসলি। এটার উপরে 8 বসলে এটা এখানে কত থাকবে 2। আর সহগ কত, সহগ হলো এন সি, এখানে 2ও লিখতে পারো 8ও লিখতে পারো, তোমাদের ইচ্ছা। এখন দেখো নবম পদ কত হয়, 10c2 এর ভ্যালু কত, 10c2 45, 45 এক্স কিউব, 45 এক্স, সরি 45 এক্স টু দি পাওয়ার 8। ঠিক আছে, এইটা হলো আমার নবম পদ, বুঝছো? এরপরে আরেকটা দ্বিপদী দেয়া বিস্তৃতিতে পদ সংখ্যা কত, দেখো এটা যেহেতু একটা দ্বিপদী আর উপরে আমার পাওয়ার আছে এন, তাহলে পদ সংখ্যা অবশ্যই হবে ঘাতের থেকে এক বেশি, তার মানে n+1। এটা করতে কতক্ষণ লাগে ভাই? বড়জোর 5 সেকেন্ড। এই যে আরেকটা দ্বিপদী দেয়া, উপরে পাওয়ার আছে 4, বিস্তৃতিতে এক্স স্কোয়ারের সহগ কত। তো যখনই তোমার বলবে এততম পদ নির্ণয় করো বা এত এর সহগ নির্ণয় করো, কিভাবে করবা? প্রথমেই প্রথম পদ লেখো, তারপরে দ্বিতীয় পদটা ভাবে লিখে ফেলবা, ব্র্যাকেট দেবো অবশ্যই, ঠিক আছে? এরপরে যেহেতু এক্স স্কোয়ারের সহগ জানতে চাইছে, এখন দেখো তো এখানে এক্স আছে, এক্স এর উপরে কত দিলে এক্স স্কোয়ার হয়? এখানে একটা 2 দিতে হবে, এখানে যদি তুমি 2 দাও তাহলে 2 এর উপরে তুমি কত দিতে পারবা? আমার মোট পাওয়ার যেহেতু 4, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2 থাকে, আর এখানে সহগ 4c2। বলো ভাইয়া এই অঙ্কগুলো আগের থেকে এখন তোমরা অনেক ফাস্ট করতে পারবা না? 4c2 এর ভ্যালু আসছে 6, 2 এর স্কোয়ার মানে 2 দুগুণে 4, -4 এর স্কোয়ার মানে 4 4 16 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত? 16 32 64, 64 সাথে 6 গুণ করো কত হয়? 64 ইন্টু 6, 384। ঠিক আছে, তাহলে আমাদের 384 অ্যান্সার। বলো ভাইয়া তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা? এরপরে আরেকটা দ্বিপদী দেয়া, বিস্তৃতিতে এত এত টু দি পাওয়ার 6 নির্ণয়ের জন্য এক্স এর মান নিচের কোনটি? ওরে বাবা, এইটা কিভাবে আমরা সলভ করতে পারি লক্ষ্য করি সবাই একটু। এই বিস্তৃতিতে তুমি প্রথমেই আমার মাঝখানে কি দেওয়া, 2 - x/2 সমান সমান, আর এইখানে কত দেওয়া এই জিনিসটা না, তাহলে এইটা সমান সমান ওইটা লিখবা 1.8875 লেখছো। আচ্ছা লেখার পরে এটা হিসাব করো, একটু হিসাব করো কত হয়, x/2, এটার মনে করি এই পাশে নিলাম, সমান সমান 2 - 1.8875। এখন 2 থেকে তুমি যদি এটা বিয়োগ করো তাহলে কত হয়, 2 - 1.8875 বিয়োগ করলে আসে 0.1125, কত? 0.1125। এটা কার ভ্যালু আসছে ভাই? এটা আসছে x/2 এর ভ্যালু। ঠিক আছে, x/2 সমান সমান এইটা, তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু এটার সাথে 2 গুণ, তাহলে আমি গুণ করে দিই, গুণ করলে আসবে 0.225, কত আসবে? 0.225, এই যে x এর ভ্যালু। ঠিক আছে, শুরুতে একটু কঠিন লাগছিল অনেকের কাছে হয়তো বা, বাট আসলে কি একেবারে সহজ। বলো কোনো কোশ্চেন আছে এখানে তোমাদের? পরেরটায় যাই, ঠিক আছে? আচ্ছা, এখানে কি দেওয়া একটা বিস্তৃতি, এটা কিন্তু একটা ত্রিপদী, 3টা পদ আছে এখানে, হ্যাঁ? বিস্তৃতি যদি করো তাহলে পদ সংখ্যা কত হবে? খুবই সিম্পল, এখানে সর্বোচ্চ পাওয়ার কত? 2, আর এখানে পাওয়ার কত? 4, 4 দুগুণে 8, তার মানে আমার ঘাত হলো গিয়ে 8, তাহলে আমার পদ সংখ্যা কত হবে? 8 এর সাথে 1 যোগ করো মানে 9। মধ্যপদ একটা, আচ্ছা মধ্যপদ একটা কখন হয়? যখন দেখবা যে আমার উপরে সর্বোচ্চ পাওয়ার কত, একটা জোড় সংখ্যা আসছে না, যদি সর্বোচ্চ পাওয়ারটা জোড় সংখ্যা থাকে তাহলে আমার পদ কয়টা হবে? লক্ষ্য করো, মনে করো আমার পাওয়ার এখানে যেহেতু 4, তাহলে আমার পদ সংখ্যা কত হবে? 5টা। পদ সংখ্যা যদি 5 হয় তখন কিন্তু তুমি একটা মধ্যমান বা মধ্যবিন্দু পাবা, তাই না? মানে এই পাশে 2টা আছে, এই পাশে 2টা আছে, আর মাঝখানে একটা আছে। এটা আমি বুঝাইতেছি যে যখন তোমার n এর মানটা জোড় সংখ্যা, অর্থাৎ তুমি বিজোড় সংখ্যক পদ পাও, তখন অ্যাকচুয়ালি তোমার একটা মধ্যমান থাকে।
কিন্তু যদি n এর মানটা একটা জোড় সংখ্যা না হয়ে বিজোড় সংখ্যা হইতো, ঠিক আছে, মনে করো n এর ভ্যালুই হলো গিয়ে 5, n এর ভ্যালু 5 হইলে তুমি পদ সংখ্যা কয়টা পাইতা? পাওয়ার যদি 5 হয় তাহলে পদ সংখ্যা তুমি পাইতা 6টা। আর পদ সংখ্যা যদি 6টা হইতো তাইলে তোমার মধ্যমান কি একটা হইতো নাকি দুইটা হইতো? মধ্যমান কিন্তু দুইটা হইতো। আমরা ওই পরিসংখ্যান চ্যাপ্টারে মধ্যকের অঙ্ক করছি না, এই তৃতীয় পদ আর চতুর্থ পদের গড় হলো গিয়া মধ্যমান, এরকম অনেকটা, বুঝছো? তাহলে যেহেতু এখানে আমার 5টা পদ আমরা পাবো, সরি 5টা তো না, একটু আগে তো দেখাইলাম 9টা পদ পাবো আর কি আমরা এই অঙ্কে, যেহেতু একটা ত্রিপদী, তাই 9টা যেহেতু পদ তার মানে অবশ্যই এটা একটা আমার মধ্যপদ কিন্তু একটা, বুঝছো? এটা একটা ভালো একটা এক্সট্রা জিনিস আমি শেখাইলাম। চতুর্থ পদ এক্স বর্জিত, হ্যাঁ এটা আমি কিভাবে প্রমাণ করবো? আমি আগে চতুর্থ পদটা নির্ণয় করি। আমার কি বলে, ত্রিপদীকে আগে দ্বিপদীতে কনভার্ট করতে হবে তার জন্য, ঠিক আছে? দ্বিপদীতে কিভাবে কনভার্ট করবে, এটা আসলে এরকম অনেকটা এ স্কোয়ার মাইনাস 2 a বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এই জিনিসটা হলো কি এরকম, এখানে 2 এর পরে, এই যে 2 এর পরে এক্স স্কোয়ার আর 1/x স্কোয়ার, আমি এক্স আর 1/x আমি ইমাজিন করছি। এগুলো কিন্তু, এটা কিন্তু খুবই কমন একটা জিনিস, আমরা যারা বীজগাণিতিক রাশি পড়ছি তারা এগুলো পারি, তাই না? তাহলে সূত্র আসলে কোনটা? এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এখানে আছে হোল স্কোয়ার, এখানে আবার আছে টু দি পাওয়ার 4, তার মানে 4 দুগুণে 8। এইটা হইলো সেই দ্বিপদী, ঠিক আছে? ত্রিপদীকে দ্বিপদীতে কনভার্ট করলাম। কনভার্ট করার পর আমি চতুর্থ পদ কিভাবে বের করব? খুবই সহজ, প্রথম পদ লেখো, দ্বিতীয় পদ লেখো, তারপরে কি চতুর্থ পদ না? তাহলে চতুর্থ পদের ক্ষেত্রে আমার এখানে বসবে 3, আর এখানে বাকি থাকে কত? 8 থেকে 3 ভাগ করলে 5, আর আমার সহগটা কত হবে? 8c3। শেষ হয়ে গেছে আমাদের কাজ কারবার। এখন সবাই 8c3 এর ভ্যালু বের করো। 56, এখানে আছে x টু দি পাওয়ার 5, এখানে আছে x কিউব, যদিও এখানে কিন্তু একটা মাইনাস আছে ভাইয়া, আর এটা একটা বিজোড় সংখ্যা, তার মানে মাইনাসটা কিন্তু পারসিস্ট করবে, থাইকা যাবে এই মাইনাস, ঠিক আছে? আর এখানে x টু দি পাওয়ার কাটাকাটি করলে কত হয়? x স্কোয়ার থাকবে, বুঝছো? x স্কোয়ার। বাট তারা বলছে কি, তারা কিন্তু আমাদেরকে বলছে যে চতুর্থ পদটা x বর্জিত। আচ্ছা তুমি আমাকে বলো, চতুর্থ পদ কি x বর্জিত হইছে? বলো, হয় নাই তো, এখানে তো এক্স স্কোয়ার আছে, তার মানে 3 নাম্বারটা সত্য না, শুধু 1 ও 2, বুঝছো কিনা? এরপরে আরেকটা আমার ত্রিপদী দেয়া আছে, তাহলে পদ সংখ্যা কত হবে বুঝতেই পারতেছো? আচ্ছা দাঁড়াও, ওয়েট আ সেকেন্ড, আমি একটু আগে যে নিয়মটা তোমার বলছি সম্ভবত সেখানে লুপ হোল আছে, তাই না? কারণ এখানে সর্বোচ্চ পাওয়ার কিন্তু 4, সেই অনুসারে এখানে 3 4 12 আর 1 13 হয়ে যাবে, তার মানে আমার নিয়মটা আসলে ঠিক নাই, ঠিক আছে? শোনো, ওইটা ঠিক নাই, তোমরা ম্যানুয়াল নিয়মেই করবা, যে যখন তুমি দেখবা 3টা পদ ত্রিপদী, ত্রিপদী দেখলে তুমি সিম্পলি 2 এর সাথে এটা গুণ করে দেবা, 3 দুগুণে 6, 6 এর সাথে 1 যোগ করলে 7। এইটা সার্বজনীন নিয়ম, আমি তোমার যেটা বলছি ওটা সব সময় মেলে না, ঠিক আছে? ওটা কখন মেলে? যদি এরকম থাকতো যে, আচ্ছা এই আগের অঙ্কগুলো মেলে, একটু আগেও যেটা আমি তোমার দেখাইছি সেখানে কিন্তু মিলছে, কারণ সেইখানে আমার যে ত্রিপদীটা ছিল সেই ত্রিপদীর সর্বোচ্চ মাত্রা 2 ছিল, এই জন্য, ঠিক আছে? বাট এখানে কিন্তু সেটা মিলবে না, একটু সমস্যা করবে আর কি। তাহলে তুমি জাস্ট এরপর থেকে সার্বজনীন যে নিয়মটা মনে রাখবা সেটা হলো, তুমি যখনই ত্রিপদী দেখবা, মানে তুমি যত পদী দেখবা তার থেকে 1 বিয়োগ করবে। আগে ত্রিপদী দেখছো না, তাহলে 3 থেকে 1 বিয়োগ করো, কত হয়? 2। সেই 2 এর সাথে এখানে পাওয়ার কত? 3, সেটা গুণ করো, 3 দুগুণে 6, তাই 6 থাকলে আমার পদ সংখ্যা কত হবে? 7টা। বলো বুঝছো কিনা? আচ্ছা এই অঙ্কটা আমরা চাইলে কিন্তু এভাবে অনেকটা করতে পারতাম, মানে বিস্তারিত কিভাবে করে, এ স্কোয়ার মাইনাস 2a বি, আচ্ছা বি কত বসাবা? বি তোমার তাহলে বসানো লাগবে 2x স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 2x স্কোয়ারের স্কোয়ার, ঠিক আছে? টু দি পাওয়ার 3, তার মানে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এখানে আবার আছে 3, তাহলে 3 দুগুণে হয়। এই হলো মানে রিয়েল ফরম্যাট, ঠিক আছে? তাহলে এখানে আমি স্পষ্ট দেখতে পাইতেছি এই দ্বিপদীর সর্বোচ্চ পাওয়ার কত? 6, তাহলে আমার পদ সংখ্যা কত হবে? 7টা। আমি একটু আগে যে নিয়মটা বলছি তুমি সেটা ভুলে যাও, তুমি অলওয়েজ কি করবা, তুমি দেখবা যে কয়টা পদ আছে, এখানে 3টা পদ আছে, তো 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2, সে 2 এর সাথে এটা গুণ করলে 3 দুগুণে 6, তারপর 1 যোগ করলে 7, ঠিক আছে? আগের নিয়মে একটু লুপ হোল ছিল। 36 নাম্বারটা দেখো, আচ্ছা একটা দ্বিপদী দেওয়া এক্স কিউবের সহগ, আচ্ছা এটা কিভাবে করতে পারি আমরা? এক্স কিউবের সহগ নির্ণয় করতে বলছে, তাহলে তুমি প্রথমে আবার এক্স কিউব মাইনাস
1/x³ লেখলা। এরপরে যেহেতু বলছে x³ সহগ নির্ণয় করো, x³ আমরা কিভাবে পাইতে পারি? তুমি এইখানে যদি 3 দাও আর এখানে 2 দাও, 2 কেন, কারণ আমার মোট পাওয়ার কত, 5 না? তাহলে এখানে যদি তুমি 3 দাও, এখানে তো তুমি 2 দিতে পারবে, অন্য কিছু তো তুমি দিতে পারবা না। তাইলে আমার অ্যাকচুয়ালি মিলে যাবে, এখানে 3 দাও, এখানে 2 দাও, তাহলে এখানে x⁹9 আর নিচে x⁶, যেটা হিসাব করলে হয় x³। আমার কিন্তু সেটাই জানতে চাইছে। আর এখানে মাইনাসটাও কিন্তু গায়েব হয়ে যাবে, যেহেতু এখানে একটা জোড় সংখ্যা আছে, ঠিক আছে? আচ্ছা, সাথে এই যে সহগটা কত হবে, সহগ হবে 5c, 2ও লিখতে পারো, 3ও লিখতে পারো, তোমার ইচ্ছা। তাহলে 5c2 ভ্যালু কত, 10, হ্যাঁ 10। তাহলে আমার x³ সহগ কত হইলো, 10। বলো বুঝছো নাকি সমস্যা আছে? এরপরে কি দেখো, একটা দ্বিপদী দেয়া আছে, দ্বিপদীটা a = 1 - 2x⁶। এর বিস্তৃতিতে x² এর সহগটা জানতে চাইছে। ভাইয়া এটা একটা দ্বিপদী, তাই না? এখন এই দ্বিপদীতে বলছে x² এর সহগ, এটা আমরা কিভাবে করতে পারি? একটু কেউ আইডিয়া দিতে পারো আমারে? এরকম অঙ্ক আমরা করছি না আজকে? এখন তো এগুলো তোমার নিজের পারা কথা। তা যখনই বলবে যে এত এর সহগ নির্ণয় করে, এততম পদ নির্ণয় করে, এগুলো আমরা সব সেম নিয়মেই করব। প্রথমে 1, তারপরে -2x লিখে ফেলাইলাম। এরপরে যেহেতু বলছি x² এর সহগ, এখানে এটার উপরে আমি কত দিলে x² পাবো, 2 দিলে, তাহলে 2 দাও। 2 দিলে বাকি থাকে কত, মোট যেহেতু 6, তাহলে এখানে বাকি থাকে 4, তাহলে এখানে 6c2 হয়ে গেল। কিন্তু শেষ অঙ্ক। কত সময় লাগে? 6c2 এর ভ্যালু 15, -2 স্কোয়ার করলে 4x², তাহলে 4 15 60 হলো x² এর সহগ। দেখলা? এর বিস্তৃতিতে মধ্যপদ দেখো, এর আমার পাওয়ার কত, 6 না, জোড় সংখ্যা, তাহলে আমার কিন্তু একটা মধ্যপদই আমি পাবো। দেখাইছি একটু আগে, যেহেতু পাওয়ারটা জোড় সংখ্যা, তাহলে আমি কিন্তু বিজোড় সংখ্যক পদ পাবো। বিজোড় সংখ্যক পদ পাইলে অবভিয়াসলি আমি একটা মধ্যমানই পাবো। সেই মধ্যমানটা আমার এখানে নির্ণয় করতে বলছে। কিভাবে নির্ণয় করবো? আবার সেম নিয়ম দেখো, 1 লেখো, -2x লেখো, যেহেতু 6, 6কে 2 ভাগে ভাগ করো, 3 3, এই 3, এই 3, আর সহগ কত, 6c3 পাইয়ে গেলাম। শেষ অঙ্ক। 6c3 এর ভ্যালু তো কত হবে, 6c3 এর ভ্যালু 20, মাইনাস দিয়ে কত হবে, -2 × 4, 4 × 8 x³ -160x³, ঠিক আছে? এই যে -160x³, এটা হবে আমাদের মধ্যপদ। বলো বুঝছো নাকি সমস্যা এখনো আছে তোমাদের? থাকার কথাই না, একদম মানে বেসিক ক্লিয়ার করে দিছি আমি তোমাদের। এই যে একটা দ্বিপদী দেওয়া, x³ এর আবার দেখ সহগ চাইছে, তো এটা এটা কি আগের ম্যাথটাই 1 + 2x, সেমই হবে হয়তোবা, এটা তোমরা নিজেরা করে নিও এখন, ঠিক আছে? আচ্ছা, একটা বিস্তৃতি দেওয়া হলো, বিস্তৃতি সর্বোচ্চ পাওয়ার আবার 12। কোন পদটা x বর্জিত পদ আমি কিভাবে বের করব? তুমি লেখো x, তারপর তুমি লেখো এই যে -1/2x। এখন ভাইয়া মোট আমার পাওয়ার কত, মোট পাওয়ার হলো গিয়ে 12। তার মানে তুমি যদি এখানে 5 দাও, তুমি এখানে 7 দিতে পারবা, বাট তোমার এমন ভাবে দিতে হবে যেন এক্সটা বর্জিত হয়। দেখো এখানে যেহেতু এক্স, এখানেও কিন্তু এক্সই আছে। যদি এখানে x² থাকতো তাহলে আমার ভাবার একটা বিষয় ছিল, বাট যেহেতু x² নাই, তাহলে তোমার এখানেও যেটা দিতে হবে, এখানেও যদি সেটা দাও, তাহলেই x কাটাকাটি চলে যাবে। তাহলে তোমার কত দিতে হবে? বুঝতেই পারতেছো, 12কে ভাগ করো 2 দিয়া, 6 হয়, তাহলে এখানেও 6, এখানেও 6। আসলে শোনো, যখন আমার এখানে পাওয়ার হিসাবে একটা জোড় সংখ্যা থাকে, তখন যদি বলে যে কোন পথটি এক্স বর্জিত, ওই এক্স বর্জিত পথটা মানেই হইলো আমরা মধ্যমান বের করতেছি, বুঝছো? মানে যদি আবার এভাবে যে এখানেও এক্স, এখানেও এক্স, যদি এখানে x² থাকে তখন আবার একটু ঝামেলা আছে। যাই হোক, তো যেহেতু আমাদের বলছে এক্স বর্জিত, আমি কি করলাম, আমি এক্স এর উপরে পাওয়ার 6 দিলাম, একটার উপরে আমি পাওয়ার 6 দিলাম। 6 কেন দিলাম? কারণ 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়। আচ্ছা, 12 কেন আনলাম? কারণ আমার এখানে সর্বোচ্চ পাওয়ারই 12। সব কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিছি। সহগ কত? সহগ কিন্তু কত, 12c6, বাট এগুলো কিন্তু কিছু আমার কাছে চাই নাই। তারা চাইছে কোন পদটি এক্স বর্জিত, বা কততম পদ এক্স বর্জিত। দেখো, আমার যে দ্বিতীয় পদের দিকে তাকাইতে হবে তোমার এই সময়। দ্বিতীয় পদে আমার উপরে আছে কত পাওয়ার, পাওয়ার আছে 6। আচ্ছা, তুমি এখন বলো এটা তাহলে কত নাম্বার পদ? অনেকে আবার বলে ভাইয়া এটা 6 নাম্বার পদ। এটা 6 নাম্বার পদ? এটা কয় নাম্বার পদ বলো? 7 নাম্বার পদ।
তাই না? সপ্তম পদ পারছো তুমি, ধন্যবাদ। আচ্ছা, এক্স টু দি পাওয়ার এইটের সহগ কোনটি, এগুলা করতে এখন কতখানি সময় লাগে? দেখো এই যে এক্স মাইনাস ওয়ান বাই টু আই সিক্স, বলছি কি এক্স টু দি পাওয়ার এইট না? আচ্ছা, এইটা একটু মজার অঙ্ক পাইছি। এখন 12কে তুমি যদি যদি ছয় ছয় করতা তাহলে কিন্তু এক্স বিবর্জিত হয়ে যেত। এখন তুমি একটা টেকনিক খাটাও, যেহেতু এক্স টু দি পাওয়ার এইট, হুম, আমি যদি এখানে 8 দেই আর এইখানে 4 দেই তাহলে কি হয়? তাহলে তো হয় না। তাহলে এক্স টু দি পাওয়ার এইট আর এখানে এক্স টু দি পাওয়ার ফোর, তার মানে আমার এক্স টু দি পাওয়ার ফোর হয়। বাট আমার তো এক্স টু দি পাওয়ার এইট লাগবে, সেটা আমি কিভাবে পাইতে পারি বলো? 8 আর 4 দেওয়া যাবে না। দেখো 12কে আমরা কিন্তু 10 আর 2 আকারেও ভাঙাইতে পারি। এখানে আমরা 10 দিয়ে দেখি, আর এখানে যদি আমরা 2 দিয়ে দেখি, দেখো তো তাইলে হয় কিনা। হয় বলো? হয়ে গেছে কিন্তু এক্স টু দি পাওয়ার এইট। তার মানে আমার এখানে 10 আর এখানে 2 দিতে হবে। সহগের কথা বইলো না, সহগ কত? 12c2। আচ্ছা, এখন ক্যালকুলেশন করো। 12c2 এর ভ্যালু কত? 12c2 66। আচ্ছা, মেবি আমি অ্যান্সার অলরেডি পাইয়াও গেছি, তাই না? 66। তারপরেও আচ্ছা, এখনো বলা যায় না, এখানে কিন্তু 2 আছে একটা, এখন অ্যান্সার পাই নাই, তাড়াহুড়ো করা যাবে না। এক্স টু দি পাওয়ার 10, এখানে তো এক্স টু দি পাওয়ার 8 হবে, সেটা আমি পরে লিখি। এখানে হাফ আছে, মাইনাস হাফ, এর উপরে আবার স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার করলে কত? 2 দুগুণে 4, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে ইন্টু 1/4। 66কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? হিসাব করো ভাই। 66 ভাগ 4, এটাই আমাদের অ্যান্সার। ক্যালকুলেটারে বসাও লাগলে। লঘিষ্ঠকরণ করলে কেমন হয়? 33/2। 33/2 মানে হলো গিয়ে 16.5। তাহলে 16 সমস্ত 2/1 বি হইলো আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝছো? কেমন লাগলো অঙ্কটা? মজা, তাই তো? রাশিগুলোর জন্য, আচ্ছা রাশিগুলোর জন্য রাশি আবার কই, হয়তোবা আমি তুলি নাই এখানে কোশ্চেন। ঠিক আছে, এই 6 প্রাইম, সরি 6 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 720, এটা তো ক্যালকুলেটরের মাধ্যমেই করা যায়। 6 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ 720, ঠিক আছে। তারপরে কি আছে? 61 সমান সমান 65। এটাও ঠিক, 65, হ্যাঁ এটা তো পুরোপুরি ঠিক আছে। আবার 6c0, দেখো 6c0 মান কিন্তু 1। আবার 0 ফ্যাক্টোরিয়ালের মান কত? 0 ফ্যাক্টোরিয়ালের মানও কিন্তু 1, তাহলে এটা সমান সমান এটা না? বুঝছো? আচ্ছা, বুঝলে ভালো। তাহলে আমার তিনটাই সত্য। ঢাকা বোর্ড 20। এরপরে ঢাকা বোর্ড 20 আরেকটা কোশ্চেন দেখো, একটা ত্রিপদী দেওয়া। ত্রিপদী কিন্তু নর্মালি আছে, দেখো এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 1, আর এখানে এক্স এর উপরে 0 আছে। যারা বীজগাণিতিক রাশি করছো সাধারণ গণিতে, তারা কিন্তু এগুলা তোমাদের বেসিকটা ক্লিয়ার আছে, তাই না? আচ্ছা, বিস্তৃতিতে এক্স স্কোয়ারের সহগ জানতে চাইছে। এক্স স্কোয়ার সহগ আগে তোমার দ্বিপদীতে কনভার্ট করতে হবে। দ্বিপদীতে যদি আমরা কনভার্ট করি কেমন হয়? এ স্কোয়ার মাইনাস, আচ্ছা এ মাইনাস বি হোল স্কোয়ার, আচ্ছা তাহলে এ মাইনাস বি টু দি পাওয়ার 8, আমি কিন্তু অলরেডি করে ফেলাইলাম। এখন এক্স স্কোয়ারের সহগ, তাহলে লেখো 1, লেখো মাইনাস এক্স, যেহেতু এক্স স্কোয়ার তাহলে এখানে 2 দিতে হবে। 8 থেকে 2 বিয়োগ করলে কত? 6। তাহলে 8c2 সমান সমান, দেখো তো 8c2 এর ভ্যালু কত ভাই? 28। আর এটা মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, তার মানে 28 এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত? 28। আচ্ছা, খুব কি সময় লাগলো করতে বলো তো? 1+2, আরেকটা দ্বিপদী দেয়া। ওয়াই স্কোয়ারের সহগ কত? এটা তুমি আমার আগে করার চেষ্টা করবা। পারছো? 4c2 এর ভ্যালু কত? 6, আর 2 দুগুণে 4, তার মানে 4×6 = 24 হবে আমাদের অ্যান্সার। ওয়াই স্কোয়ারের সহগ কত? 4×6 = 24। এখন আমার মনে হয় তোমরা এগুলো যদি কেউ ভালোভাবে প্র্যাকটিস করো, 20 সেকেন্ডের মধ্যেও সলভ করতে পারবা। ঠিক আছে? যেগুলো আগে করা মানে অনেকটা অসম্ভব ছিল, আমি কিন্তু নিজেই থিওরি ক্লাসে ইন্টেনশনাল এরকম কিছু দেখাই নাই। এই ক্লাসটা রাখছি আমি তোমাদের শর্টকাট শেখানোর জন্য। 1+2/m⁴ সরি, আচ্ছা দুটা দ্বিপদী রাশি আমাদের দেওয়া আছে। প্রথম দ্বিপদীর পঞ্চম পদ নির্ণয় করতে বলছে, বলো। আগে কিন্তু এগুলো অনেক টাইম লাগতো, বাট এখন আমরা খুব সহজে করতে পারবো, তাই না? এ লেখো 1, এ লেখো 2/m,
এম বলছে কি পঞ্চম পদ, তাহলে আমি এই যে দ্বিতীয় যে পদ আছে এটার উপরে আমি কত বসাবো? 4 বসাবো অবভিয়াসলি। এখানে 4 বসালে এটার উপরে কত বসবে? 5 বসবে। 9c4, হিসাব করো কত হয়। 9c4 126। 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? 16 ডিভাইডেড বাই m টু দি পাওয়ার 4। আচ্ছা 126-এর সাথে 16 গুণ করলে কত হয়? 2016। তাহলে উপরে হইলো কি আমার 2016 আর নিচে m টু দি পাওয়ার 4। কোনটা অ্যান্সার? এই যে পাইয়ে গেছি। বুঝছো? শেষ, সহজ একেবারে। আবার দেখো, আরে আমার দ্বিপদী দেয়া আছে যেখানে n একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা তো এটা জানি n তো ঋণাত্মক হইতে পারবে না আমার যে, আচ্ছা হইতে পারবে না বলতে আমাদের লেভেল হইতে পারবে না আর কি, ঠিক আছে। প্রদত্ত বিস্তৃতির পদসংখ্যা নিচের কোনটা? হুম, যেহেতু এটা একটা দ্বিপদী আমার দেওয়া আছে তাই না, এটা কিন্তু একটা দ্বিপদী, এই একটা পদ, এই একটা পদ। তাহলে যদি এটা একটা দ্বিপদী হয়ে থাকে, আমার উপরে পাওয়ার আছে কত? টোয়াইস এন, তাহলে আমার পদ সংখ্যা হবে এই ঘাতের থেকে এক বেশি, তার মানে টোয়াইস এন প্লাস ওয়ান। বলো বুঝছো কিনা? মানে এটা তো একদম মানে বেসিক যে জিনিসটা সেটা। যদি এন সমান সমান 2 হয়, তাহলে প্রদত্ত বিস্তৃতির পি মুক্ত পদের মান কোনটা? এন যদি 2 হয় তাহলে কিরকম না, যে পি কিউব প্লাস 1/p³ এন এর মান যেহেতু 2, তাহলে 2 দুগুণে 4। এই হলো আমাদের সেই দ্বিপদী। বলছে পি মুক্ত পদ, পি মুক্ত পদের মান। পি মুক্ত পদ আমি কিভাবে বের করব? প্রথমে প্রথম পদটা লিখবা, তারপরে দ্বিতীয় পদটা লিখবা, বোঝাই যাইতেছে যেহেতু এটাও পি কিউব এইটাও পি কিউব সেম সেম। তাহলে অবভিয়াসলি আমি জাস্ট এই যে 4 আছে 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2, 2 বসাইলে আমার অঙ্ক শেষ, সাথে সহগটা দিতে হবে। ঠিক আছে, মান বের করো কত হয় ভাই। হুম 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 4c2 এর ভ্যালু কত? 4c2 কত? 6। তাহলে আমার এই যে বিমুক্ত পদের মান কত? বিমুক্ত পদের মান হইল 6। বলো বুঝছো? হুম, হুম, হুম। একেবারে সহজ। এখানে আছে বিস্তৃতিতে কততম পদ এইচ বর্জিত, মানে এইচ নাই। ঠিক আছে, ধরো ধরো যে এন তম পদ হইলে এইচ বর্জিত, সেই এন এর মানটা তোমার নির্ণয় করতে হবে। তো প্রথমে এই যে এইচ লেখো, তারপরে 1/h² লেখো, লেখলাম। এরপরে আমার সর্বোচ্চ পাওয়ার কত? 6। তাহলে এটাকে এমন ভাবে ভাঙাও যেন এইচ কাটাকাটি চলে যায়, এইচ যেন বর্জিত হয়, তাই না? বর্জিত হয় মানেই কাটাকাটি চলে যায়। এখন দেখো আমি যদি সমান সমান বসাই, এখানে 3 বসাই এখানে 3 বসাই, আমার কিন্তু কাটাকাটি যাবে না, কারণ এটা এইচ আর এটা h²। তাহলে কি করতে হবে দেখো, 3 তো বসাইতে পারবো না, কারণ 3 বসাইলে আমার আসলে 1/h, সম্ভবত দাঁড়াও হিসাব করতে দাও, 1/h³ থেকে যাবে, এইচ বিবর্জিত হবে না, থেকে যাবে। তাহলে আমি একটু চেষ্টা করি। এখানে যদি আমি 4 বসাই, দেখো মোট যেহেতু 6, এখানে 4 বসাইলে আমার এখানে বসাতে পারবো 2। দেখো তো এখন আমার মিলে গেছে কিনা। এখানেও h⁴ আর এখানে নিচে h⁴ 2 দুগুণে 4, h⁴ তখন কিন্তু আমার h বিবর্জিত হয়ে গেছে, তাই না? আর দেখো এখানে আমার যদি সহগটা লেখি, সহগ আসলে লেখার দরকার পড়ে না, কারণ আমার কিন্তু এখানে এইচ বর্জিত পদের মান নির্ণয় করতে বলে নাই, জাস্ট জানতে চেয়েছে কততম পদ এইচ বর্জিত। আমি যখনই দেখছি যে 1/h² এর উপরে 2 আছে, সেখান থেকেই কিন্তু আমি বুঝে গেছি এটা হলো গিয়ে তৃতীয় পদ। তারপরেও আমি তোমাদের বোঝানোর জন্য দেখাইতেছি এখানে সহগ কত, 6c2 বসাইতে পারো অথবা 4ও বসাইতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, যদি বলে যে এততম পদ এইচ বর্জিত পদ নির্ণয় করো বা এইচ বর্জিত পদের সহগ নির্ণয় করো, তখন কিন্তু তোমার এগুলো বের করতে হবে। 6c4 কত? 15। 15, ঠিক আছে, এটা হলো আমাদের এইচ বর্জিত পদ। আর এটা কততম পদ সেটা তো এদিক দিয়ে আমি অ্যান্সার বুঝে গেছিলাম, তৃতীয় পদ। ঠিক আছে, একেবারে সহজ। একটা বহুপদী দেওয়া, কত বাবা কয়টা পদ? 1টা 2টা 3টা 4টা 5টা পদ। বহুপদীর মুখ্য সহগ কত? এইটা কিন্তু আমাদের উচ্চতর গণিতের যে দ্বিতীয় অধ্যায় আছে বা জেনারেল ম্যাথ, তো আমরা এই জিনিসটা করছি তাই না? বহুপদীর মুখ্য সহগ কত জানো? মুখ্য সহগ সম্ভবত হলে গিয়ে তোমার যে সর্বোচ্চ পাওয়ারটা থাকে না, সর্বোচ্চ পাওয়ার এখানে কত? টু দি পাওয়ার 4। এই টু দি পাওয়ার 4 সম্বলিত যে পদ আছে, এই পদের যে সহগ সেটাই হলো মুখ্য সহগ। তাহলে আমার মুখ্য সহগ কিন্তু -3, তাই না বলো? এরপরে দেখো আমরা প্রায় শেষের কাছাকাছি।
এগুলো না করাইলেও হয়। আবার একটা দেখলা ত্রিপদী দেওয়া আছে, এটা বীজগাণিতিক রাশি। বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান কত? আগে তোমার দ্বিপদীতে কনভার্ট করতে হবে। কিভাবে করবা? এটা কোন সূত্র? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে 3, তাহলে 3 দুগুণে 6, একসাথে আমি লিখে দিলাম। এই হলো আমাদের সেই দ্বিপদী। হ্যাঁ, এটাকে তুমি বিস্তৃতি করবা এমন ভাবে এক্স বর্জিত পদের মান নির্ণয় করতে বলছে। এখানে কিন্তু বলে না যে কততম পদ এক্স বর্জিত, এক্স বর্জিত পদের মানটা জানতে চাইছে। তাহলে সেম নিয়ম, এক্স স্কোয়ার -1/x²। এখন যেহেতু এক্স বর্জিত করতে হবে, যেহেতু সেম সেম আছে, তাহলে আমি জাস্ট 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তাহলে এখানে 3, এখানে 3, তাহলে এখানে সহগ কত? 6c3। এই অ্যান্সার আমি পাই গেছি। 6c3 কত? 6c3 এর মান আসে 20। আর এখানে কিন্তু এই মাইনাসটা থাকবে, ঠিক আছে, যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে -20 হবে আমার এক্স বর্জিত পদ। 1 মিনিটেরও খুবই কম সময় এখন আমরা এগুলো সলভ করতে পারি। আগে কিন্তু আমরা ভাবতেও পারতাম না এত কম সময় আমরা সলভ করতে পারবো। বিস্তৃতিতে ওয়াই মুক্ত পথ কত? দেখলে এগুলা কিন্তু এখন আমি আর করাইতে চাইতেছি না। ওয়াই মুক্ত পথ কত সহজ, তোমরা নিজেরাই পারবা, বোঝাই যায়। যেহেতু এখানে পাওয়ার কত, এটা ওয়াই কিউব, এটাও ওয়াই কিউব, 6 পাওয়ার, তার মানে মোট পথ থাকবে 7টা। 4 নাম্বার পথটা কিন্তু আমার ওয়াই মুক্ত পদ হবে। তাহলে 4 নাম্বার পদের সহগ কত? 6c3, তাই না? আচ্ছা, 63 ভ্যালু বের করো। একটু আগে মেবি আমি বের করছিলাম 20, না জানি 20, মেবি 20 অ্যান্সার। x² - 2x। আচ্ছা, তাহলে এটারে তো ওই সূত্রে ভাঙাবা, a - b হোল স্কোয়ার, হোল স্কোয়ারের আবার স্কোয়ার, তার মানে x - y⁴। তাহলে পদ সংখ্যা কয়টা? 5টা। এগুলো মানুষ মানে পরীক্ষায় দেয়, এখন কি আমরা হাসতেছি, তাই না? বিস্তৃতিতে এক্স এর সহগ কত? এক্স এর সহগ বের করতে এখন কি পারবা? বলো। লেখো এই যে 1, লেখো এই যে 3x, তাই না? আচ্ছা, এখন ভাই এক্স এর সহগ জানতে চাইছে কিন্তু। তুমি, আমার মোট পাওয়ার আছে কত? মোট পাওয়ার আছে 5। তুমি যদি এখানে 2 দাও, তাহলে আমি কি আর এক্স পাবো নাকি x² পাবো? x² পাই যাব। বাট আমার তো এক্স পাইতে হবে, তাই না? এক্স এর সহগ যেহেতু চাইছে, তাহলে এখানে আমার আসলে 1 রাখতে হবে। এখানে 1 রাখলে এখানে বাকি থাকে কত? 4। তাহলে সহগ কত? 5c1। তাহলে মান বের করো। 5 ইন্টু 3x, মানে 3×5 = 15x। ঠিক আছে, 3×5 = 15x। তাহলে এক্স এর সহগ কত? 15। এখন কি একটু সহজ লাগতেছে এই চ্যাপ্টারের ম্যাথগুলা? বরিশাল বোর্ড 17, মানে বুঝছো, মানে আমারও এসএসসি পরীক্ষা দেওয়ার আরো 4 বছর আগের প্রশ্ন। ঠিক আছে, কত বুড়ে প্রশ্ন একদম। একটা দ্বিপদী দেয়া আছে, এর সাধারণ পদ কোনটা? এই সাধারণ পদ এগুলো তো বোঝাই যাইতেছে যে এই যে এনসিআর, এই এন আর, আর একেবারে প্রথম a⁴n b⁴0, কি লেখছে কি এগুলা? আচ্ছা, এই যে এইটা হবে এই এন আর, a n-r আর b⁴r, এই যে এইটা। ঠিক আছে, 4 নাম্বার। এটা এরকম একটা সূত্র আছে আমাদের বইতে মোস্ট প্রবাবলি। আমি সূত্রের ধার ধারি নাই, আমি ডিরেক্ট মানে করাই গেছি, জাস্ট সংখ্যা দিয়ে বুঝাই গেছি। ঠিক আছে, এরকম একটা সূত্র আছে আমাদের বইয়ে। হুম হুম হুম। আচ্ছা, 1+a/x⁷ একটা দ্বিপদী দেওয়া, x−2 এর সহগ নির্ণয় করতে বলছে। আচ্ছা, x−2, তাই না? এই দ্বিপদীটা অনেকটা এরকম না, 1+a/6। a/6 মানে হইলো a ইন্টু x−1, এই হইলো আমাদের সেই দ্বিপদী। ঠিক আছে, এই দ্বিপদীতে তোমাকে বলছে x−2 এর সহগ নির্ণয় করো। এখন ভাই, আমার যে প্রথম পদ আছে, প্রথম পদে কিন্তু আগে আমার বুঝতে হবে x−2 আমি কিভাবে পাবো, তাই না? তুমি এভাবে নর্মাল নিয়মে লেখো, এই 1 লিখলাম, তারপর x−1 লিখলাম। এখন x−2 যদি পাইতে চাও, তোমার এখানে কত বসাইতে হবে? এখানে 2 বসাইতে হবে। এখানে 2 বসাইলে এখানে কত বসাবা? আমার মোট পাওয়ার হলো গিয়ে 7, তাহলে এখানে আমার 5 বসাইতে হবে। আর সহগ কত? 7c2 লিখতে পারো, আবার 7c5ও লিখতে পারো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কিন্তু আমার আমার কিন্তু সহগটা চাইছে, তাই না? তাহলে আমি মান বের করি। এই যে, যেহেতু এই অপশনগুলো মান বের করে নাই, শুধুমাত্র 7c2 এই আকারই রাখছে। 1⁵ মানে তো 1, আর a স্কোয়ার ইন্টু x−2, তাহলে বলছে x−2 এর সহগ নির্ণয় করো, এই বাকি পোর্শনটা। ঠিক আছে, কত নাম্বার অপশনে আছে? এই যে, বুঝছো নাকি বুঝো নাই?
শেষ আজকে আমাদের সকল এমসিকিউ। তাহলে আজকের ক্লাসটা যদি কেউ মনোযোগ সহকারে দেখে থাকে ভাই, তুমি মানে এই চ্যাপ্টারে তোমার আর কোনো সমস্যা থাকার কথা না। আর যদি কেউ আমার থিওরি ক্লাসগুলো না করে থাকো, সেগুলো করবো অবশ্যই, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।